আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? সবার দিনকাল কেমন যাচ্ছে? আজকে তোমাদের যে লেকচারটা হবে, এইটা তোমাদের যতগুলো লেকচার এই পর্যন্ত হয়েছে তার মধ্যে সব থেকে ইন্টারেক্টিভ লেকচার হবে। মানে দেখবা যে আজকে আমি কথা কম বলবো, আমি কম কথা বলে তোমাদেরকে বেশি আনসার দেওয়ার সুযোগ করব। এবং আজকের লেকচারটা রাখাই হয়েছে তোমাদেরকে প্র্যাকটিস করানোর জন্য। ওকে, সো এই লেকচারের উদ্দেশ্যই হইতেছে তোমরা একটু প্র্যাকটিস করবা। অনেকদিন প্র্যাকটিস করো না, মরিচা পড়ে গেছে, মাথায় মরিচা পড়ছে, হাতে মরিচা পড়ছে, চিন্তা ভাবনায় মরিচা পড়ছে। আমরা সেই মরিচাগুলো আজকে একটু ছাড়াই ফেলবো। হ্যাঁ, যারা জিজ্ঞেস করছে আমি কেমন আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সাবরিনা খাতুন, তারপর হচ্ছে ইতি, উম্মে হাবিবা, দীপ্তি সাহা। ওকে, হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সো বন্ধু বান্ধবদের ডেকে নিয়ে আসো যারা ক্লাস করবে বলে তোমার মনে হয়। আর হচ্ছে রাতের তারা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাসনিয়া তাবাসসুম ইসমা সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। মেহেদী হাসান সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। লোকজন কোথায় সবাই? গরমে সবাই ঝিমাই গেছে তাই না? যে গরম পড়ছে, মানুষজন চুপচাপ শুয়ে আছে, বসে আছে, যে যার মতো করে আছে। হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অন্যান্য লেকচারগুলোর সাথে এই লেকচার একটু পার্থক্য আমি একটু বলে দিই। ডিফারেন্স হচ্ছে অন্যান্য লেকচারগুলোতে কি হইতো, আমি অনেক বেশি কথা বলতাম এবং তোমরা আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতা, সেগুলো খাতায় তুলতা, সেভাবেই হইতো। এই লেকচারটা আসলে আমি, হ্যাঁ, প্রথমে কিছু কথা বলবো, তবে এটার মেইন গুরুত্ব হচ্ছে তোমার নিজেকে প্র্যাকটিস করা। সো আমি বিভিন্ন ইউনিভার্সিটিতে আসা, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, মেডিকেল, ডিউ, এরকম বিভিন্ন জায়গায় আসা অনেকগুলো প্রশ্ন, প্রায় 30-35টা প্রশ্ন এখানে রেখে দিছি, তোমাদেরকে সাথে নিয়ে সলভ করব। এবং এই প্রশ্নগুলো সলভ করলে তুমি বুঝতে পারবা পর্যায় সারণী নিয়ে তোমাদের আসলে কতটুকু কি ধারণা আছে, কোথায় ঘাটতি আছে। আরেকটা জিনিস, পর্যায় সারণী আমরা অনেক আগেই পড়ছি, 9-10-এ অবশ্যই ভালো মতো ছিল, কিন্তু ওর বাইরেও আসলে কিছু জিনিসপত্র থাকে। তো ওর বাইরে কি জিনিসপত্র আছে সেইগুলো নিয়ে আসলে আমাদের এই সেশনটা, যেন অন্তত এইচএসসি লেভেলে গিয়ে স্যার যেন তোমাকে ঠুস করে কোনো একটা কিছু বললে তুমি যেন রিলেট করতে পারো যে হ্যাঁ পর্যায় সারণীর এই জিনিসপত্রগুলো আছে। উম্মে হাবিবা বলছে ভাই কারেন্টও থাকে না। হ্যাঁ অনেকের বাসায় আসলে কারেন্ট নাই। আসসালামু আলাইকুম ভাইয়া, আজ প্রথম আপনার লাইভ করতেছি। বাইজিদ, ওকে বাইজিদ, তোমাকে আমাদের সবার পক্ষ থেকে আমরা ওয়েলকাম করছি। তারপর হচ্ছে নাইম কিং, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তো তোমাদের যে কাজটা প্রতিদিন বলি আজকেও আবারও বলছি, যে ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিও নিজের টাইমলাইন থেকে, এবং হচ্ছে নিজের বিভিন্ন গ্রুপ, তোমাদের যে গ্রুপগুলো আছে সেখানে একটু শেয়ার করে দিও। আর বন্ধুদেরকে একটু নিজের দায়িত্ব নিয়ে রেকমেন্ড করো। মানে এমন না যে এখানে আস, ওদেরকে বুঝাও যে কি হইতেছে এখানে, কি করছি আমরা, কি আমাদের অ্যাপ্রোচটা কি, যদি ওদেরকে বুঝাও তাহলে ওরা আরো বেশি আগ্রহী হবে। আচ্ছা, সো পর্যায় সারণী এটাকে বলা হয় পিরিয়ডিক টেবিল, এবং এর কিছু ইতিহাস আছে। মেন্ডেলিফ একটা বলছে, পর্যায় সারণীর ভিত্তি মোসলে একটা বলছে, ওইগুলোতে আসলে যাব না। হিস্ট্রি তো আসলে কখনো বেসিক জিনিস না, আমরা এখানে পড়ছি হচ্ছে প্রি এইচএসসি, মানে এইচএসসি লেভেলে যাওয়ার পরে আমাদের যে জিনিসগুলো হচ্ছে ওখানে অ্যাপ্রোচ করব, তার জন্য যে জিনিসগুলো জানা লাগে সেটুকু। সো আমি ইতিহাস আসলে তোমাদেরকে পড়াচ্ছি না, আমি একটু তোমাদেরকে দেখায় আসি যে এই হচ্ছে আমাদের আধুনিক পিরিয়ডিক টেবিল। হ্যাঁ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইরা, এখন আধুনিক পিরিয়ডিক টেবিল এইটা আছে, তবে এটাকে একটু ভালো মতো অবজার্ভ করবা। তো আমাকে সবাই একটু বলো কার কার পড়ার টেবিলের সামনে এই পর্যায় সারণীটা টানানো আছে, একটু কমেন্ট করো তো। কার কার পড়ার টেবিলের সামনে হোক বা তুমি যেখানে যেটা তোমার রুম সেই রুমের দেওয়ালে পর্যায় সারণী একটা টানানো আছে কার কার টেবিলের সামনে। যদি কারো টেবিলের সামনে না থাকে আমি সবাইকে বলবো তুমি যেখানেই যে কোনো বইয়ের দোকানে যাও, এরকম বড় একটা পর্যায় সারণী পাবা। আচ্ছা, এমডি সোহান বলছে আমার, ফাতেমা রোজি বলছে আমার, তারপরে হচ্ছে আচ্ছা শ্বেতাবের বলছে বিশাল পোস্টার আছে ভাইয়া। আচ্ছা আমার আছে, আমার আছে, আমার আছে, আমার আছে। যাদের রুমে নাই তাদেরকে বলবো যে কালকে বা এই উইকের মধ্যেই একটা বড় পর্যায় সারণী ম্যানেজ করবা। যদি পর্যায় সারণী মনে হয় ম্যানেজ হচ্ছে না, নিজে বানাই ফেলো, একটা বড় একটা কাগজ কিনে নিজে বানাই ফেলো, কি সমস্যা? বানানোর সময় কিন্তু অনেক কিছু পড়া হবে। তো এমন ভাবে রাখবা যেটা হচ্ছে তোমার প্রতিদিন চোখে পড়ে।
আর এই জিনিসটা এরকম জিনিস, এমন না যে এটাতে অনেক কিছু মুখস্থ করতে হয়, এটা হচ্ছে চোখের দেখায় লেগে থাকে যেন ওরকম। মানে ব্যাপারটা এরকম, তোমার স্কুল থেকে তোমার বাসার ঠিকানা তোমার তো একেবারে পই পই করে মুখস্থ নাই, কিন্তু তুমি দেখলে চিনো যে এইখান থেকে এই মোড়ে যেতে হবে, ওখান থেকে এই মোড়ে যেতে হবে। হ্যাঁ, কতগুলো মৌল মুখস্থ করতে হবে সেটা আমি বলে দিব না, সমস্যা নাই। আচ্ছা, এরা বলছে ভাই আজকে আপনি প্রথমবার আমার নাম নিলেন মুখে, আমার তো আনন্দে চোখে জল চলে আসলো। ওরে আল্লাহ, আমি নাম নিলে যদি এত আনন্দ হয় রে ভাই, তাইলে একটা কাজ করি আমি আসলে নামই নি সবার। আচ্ছা ঠিক আছে। তো যেটা বলতেছিলাম যে হচ্ছে পিরিয়ডিক টেবিল। এখন আমরা কিছু বেসিক ইনফরমেশন তোমাদেরকে এখানে দিব। আবারও বলতেছি, আজকের মেইন ক্লাসটা আসলে প্র্যাকটিস ক্লাস, তোমাদেরকে দিব অনেক কিছু প্র্যাকটিস করাবো। সো মেইন ইনফরমেশন কি? মেইন ইনফরমেশন হচ্ছে এই কাঁচা বাচ্চারা বলো, পর্যায় সারণীর ভিত্তি কি? এটা নিয়ে অনেক পড়াশোনা 9-10 ছিল। আচ্ছা, আমাকে ফারজানা নিপা বলছে সবগুলো মৌল কি মুখস্থ করা লাগবে, বলে দিব না কতগুলো মুখস্থ করতে হবে। পর্যায় সারণীর ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস, এটা আমরা সবাই জানি তাই না? মানে ইলেকট্রন কনফিগারেশন, এর উপর ভিত্তি করে পর্যায় সারণী তৈরি করা হয়েছে। এইটা আমাদের নতুন কিছু না। প্রথমে একজন বলছিল পারমাণবিক ভর, তারপরে দেখছি সেখানে কিছু ভুলভাল হয়, আয়োডিন টেলুরিয়ামে ঝামেলা হয়, তারপরে হইতেছে কি জানি আর্গন পটাশিয়ামে ঝামেলা হয়। হ্যাঁ, তোমাদের একটা জিনিস ভাল লাগে, সেটা হইতেছে তোমাদেরকে একটা মজার জিনিস শেয়ার করি, মানে এটা লাইফ লেসন বলতে পারো। তোমরা কি খেয়াল করছো, আমি এই লাইভ সেশনটা যখন প্রথমে শুরু করছিলাম, তখন লাইভে স্টুডেন্ট থাকতো 300-350 মতো, মনে আছে কি? আর এখন থাকে হচ্ছে যে 134-35 জন এখন আছে। তো প্রথমে 300-350 জন যে লাইভে ছিল, এখন মানুষ কমে গেছে, এবং শেষ পর্যন্ত গিয়ে আরো কিছু মানুষ কমে যাবে লাইভে, অনেকে রেকর্ড দেখবে সেটা ঠিক আছে। তো লাইভ বলি রেকর্ড বলি, শুরুতে যে কয়জন মানুষ আসলে প্ল্যান করে শুরু করছিল, শেষ পর্যন্ত অতগুলো মানুষ থাকবে না, এটা খুবই স্বাভাবিক। কেন থাকবে না? কারণ হিউম্যান সাইকোলজি এভাবে কাজ করে। আমরা যখন কোনো কিছু হবে, কোনো কিছু করব, যখন প্ল্যান করি, পরিকল্পনা করি, তখন আমাদের অ্যাড্রেনালিন অনেক হাই হয়ে যায়। তখন আমরা যে সিদ্ধান্তগুলো নিই সেগুলো ম্যাক্সিমাম সময় না আবেগতাড়িত সিদ্ধান্ত হয়ে যায়। আবেগতাড়িত সিদ্ধান্ত, ওইটা করব, আরে হয়ে যাবে, করে ফেলবো, ছিঁড়ে ফেলবো, এই করবো সেই করবো। কিন্তু রিয়েলিটি যখন হয়, তখন না ম্যাক্সিমাম মানুষের ওই আবেগ নিয়ে কোনো সিদ্ধান্ত নিলে সেটা বেশি দিন থাকে না। কারণ অ্যাড্রেনালিন একসময় ডাউন হয়েই যায়। অ্যাড্রেনালিন একটা হরমোন, তো এটা ডাউন হয়ে যাবে একটা সময়। কিন্তু কিছু মানুষ থাকবে যারা ওই সিদ্ধান্তের উপর ভিত্তি না করে প্রসেসের মধ্য দিয়ে আগায়। যেমন তোমরা এখানে যারা ক্লাস করছো তারা কি করো, আমার রুটিনটা দেখছো, রুটিনটা ডাউনলোড করছো, নিয়মিত আমার ক্লাসে আসো, লাইভ ক্লাসে আমি কমেন্ট পড়ি, তোমরা কমেন্ট করো, আমি প্রশ্ন করি, তোমরা আনসার দাও, এই যে একটা প্রসেস। সো যারা আসলে ওই সিদ্ধান্তের উপর ভিত্তি না করে প্রসেসের উপর ভিত্তি করে আগায়, প্রসেসটাকে এনজয় করার চেষ্টা করে, একটা ফ্লোতে আগায়, দিন শেষে তারাই কিন্তু সফল হয়। সো পৃথিবীতে অনেক মানুষ প্ল্যান করে, অনেক মানুষ পরিকল্পনা করে, অনেক মানুষ আইডিয়া জেনারেট করে, কিন্তু সব মানুষ সফল হয় না। কারা সফল হয়? যারা লেগে থাকে। কারা সফল হয়? যারা প্রসেসটাকে ফলো করে সামনে আগায় যায়, তারাই সফল হয়। তো তোমাদেরকে বলতেছি, সবাই চেষ্টা করবা, তোমরা খুবই আর্লি স্টেজে, দেখবা তোমাদের 24 ব্যাচের ভাইয়া আপুদেরকে একটু জিজ্ঞেস করে দেখো, ওদেরকে যদি বলো যে আপু বা ভাইয়া আপনার সব থেকে বড় ভুলটা কি ছিল, দেখবা যে ভুলটা ছিল কনসিস্টেন্ট ছিল না। আর যদি ভালো অবস্থায় আছে এমন কোনো ভাইয়া পরে জিজ্ঞেস করো, ওকে তুমি জিজ্ঞেস করবা যে ভাইয়া বা আপু আপনার লাইফে সব থেকে বড় সঠিক সিদ্ধান্তটা কি ছিল, আমি নিশ্চিত ও বলবে কনসিস্টেন্সি। তো ভালো করলেও মানুষ আসলে ওই আস্তে 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 ফ্লোতে থাকতে থাকতে করে, পিছাই গেলেও না মানুষ আস্তে 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 পিছায়, কেউ একদিনে পিছায় না, কেউ একদিনও আগায় না। লেগে থাকলে আগাবা, লেগে না থাকলে আস্তে আস্তে পিছায় যাবা। সো তোমরা খুবই আর্লি স্টেজে আছো, ইউ পিপল আর লাকি যে তোমরা অনেক আগে থেকে আমার এই কথাগুলো শুনছো। সময় থাকতে সচেতন হও, সময় থাকতে ফ্লোতে আগাও, সময় থাকতে আসলে হচ্ছে মানে তুমি হচ্ছে ওই অবহেলায় সময় নষ্ট করো না। পরে দেখবা যে আসলে এই আজ থেকে 1.5 বছর পরে না আমিও হয়তো তোমাকে হচ্ছে খুব ভালো ওয়ে দেখাইতে পারবো না। তোমাদেরকে একটা জিনিস বলি, আজকে আমার ইউটিউব চ্যানেলে একটা ভিডিও গেছে, কেউ কি দেখছো? এইচএসসি 24-এর জন্য আমি আগামী 2 মাসে একটা পড়া রুটিন করে দিছি, কেউ কি দেখছো? আয়শা জিম নোট পোস্ট করলে অ্যাপ্রুভ করেন না, এ কি বলে, সবার পোস্ট অ্যাপ্রুভ করা হয়, আর নোট তো অবশ্যই অ্যাপ্রুভ করা হবে। আচ্ছা আমি দেখবো না এরপর থেকে। দেখবা 24 ব্যাচের জন্য আমি 2 মাসের জন্য একটা পড়া রুটিন দিয়ে দিছি। সো ওকে 2 বছরের পড়া রুটিনটা 2 মাসে আমি দিয়ে দিছি, ওটা দেওয়া ছাড়া উপায় নাই, তো ওইটাই চাইতেছে। কিন্তু 2 মাসের খাবার মানে 2 বছরের খাবার 2 মাসে কি আসলে এত ভালো মতো খাওয়া যায়? আসলে কিন্তু না। যারা শুরু থেকে ভালো মতো পড়ছে, খেয়াল করো,
যারা শুরুতে ভালো মতো পড়ছে তারা এখন শুধু আমার রুটিনটা দেখে রিভিশন দিয়ে ফেলবে, রিভিশন দিচ্ছে। আর যারা শুরুতে ভালো মতো পড়ে নাই তারা এখন নতুন করে সবকিছু পড়তে হচ্ছে। সো ওর জন্য আগামী 2 মাস একদম নাইটমেয়ার হয়ে যাবে। হয়তো ফলো করবে কিন্তু ওর জন্য অনেক কষ্ট হয়ে যাবে। আর যারা আগে পড়ছে তারা শুধু রিভিশন দিয়ে যাবে এবং রিভিশন দিয়ে আমার ওই কমেন্টে রিপোর্ট করবে যে ভাইয়া হ্যাঁ এই উইক ডান, ফার্স্ট উইক ডান, সেকেন্ড উইক ডান। এই জন্য সবাইকে বলতেছি যে তুমি আসলে যদি এমন হয় যে আমাকে ভালো কিছু করতে হবে, আমাকে ফ্যামিলির জন্য ভালো কিছু আনতে হবে, আমার ফ্যামিলি আমার জন্য আশা ভরসা নিয়ে বসে আছে, তাহলে বলতেছি ভাইয়া সময় নষ্ট করো না, কাজটা খুবই সহজ। কাজটা হচ্ছে রেগুলারিটি মেনটেন করা। এই সহজ কাজটাই আসলে আমরা সহজ মনে করি না। আছিয়া, ওকে ঠিক আছে আছিয়া। সো ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস। এখন আমরা দেখি হচ্ছে পর্যায় সারণীতে পর্যায় কয়টা। বেসিক ইনফরমেশন একেবারে। পর্যায় হচ্ছে আমরা জানি হচ্ছে 7টা। আর পর্যায় সারণীতে গ্রুপ কয়টা? গ্রুপ হচ্ছে 18টা, তাই না? সো ইলেকট্রন বিন্যাস হচ্ছে ভিত্তি, পর্যায় হচ্ছে 7টা, আর গ্রুপ হচ্ছে 18টা। নীলাজামান বলছে ভাই এই ক্লাসগুলো কি 9-এর একটা ভালো স্টুডেন্ট দেখতে পারে যদি আগ্রহী হয়? হ্যাঁ হয়, এটা কোনো সমস্যা নাই, দেখবে তোমার 9-10-এর জিনিসপত্র এখানে আছে। পর্যায় 7টা, গ্রুপ হচ্ছে 18টা। এখন কি কি পর্যায়ে কতগুলো মৌল আছে? কাঁচা বাচারা পর্যায় 1 মৌল কয়টা? 2টা না? কোন 2টা? আচ্ছা বোস্টন কি? আমি যে টি শার্টটা পরে আছি এটা আমি নিজে কিনি নাই। আমার ফুফাতো ভাই, সে হচ্ছে জব করে, তো সে বাড়িতে মনে হয় 30টার মতো গেঞ্জি নিয়ে গেছে, বুঝছো? সো 30টা গেঞ্জির মধ্যে আমারে বলছে যে তোর কোন 2টা পছন্দ হয় তুই 2টা নে। সো আমি 2টা গেঞ্জি পছন্দ করছি, 2টার উপরেই বোস্টন লেখা, আমি না খেয়াল করি নাই গেঞ্জির উপরে কি লেখা, জাস্ট দেখছি ভাল লাগছে আমি নিয়ে নিছি। তো এই গেঞ্জি আমি নিজে কিনি নাই, এই গেঞ্জি হচ্ছে ঈদের সময় আমাকে এক ভাই গিফট করছে, গিফট মানে হচ্ছে 30-40টা নিয়ে আসছে, আমারে বলছে যে এই কোনটা নিবি, তোর কোন 2টা ভালো লাগে। So আমি 2টা উঠাইছি, পরে আবিষ্কার করলাম যে দোনোটার গায়ে একই জিনিস লেখা। আচ্ছা পর্যায় 1 হচ্ছে 2টা, পর্যায় 2 এবং পর্যায় 3 এখানে হচ্ছে 8টা করে মৌল। আমরা জানি যে পর্যায় 2 এবং পর্যায় 3 হচ্ছে 8টা করে মৌল। এরপর হচ্ছে পর্যায় 4, পর্যায় 5 এখানে হচ্ছে 18টা করে মৌল। পর্যায় 6 এবং পর্যায় 7 এখানে হচ্ছে 32টা করে মৌল। এবার এখানে কিছু কথা আছে কাছে বাচ্চারা। পর্যায় 2 এবং পর্যায় 3, এক্সট্রিমলি সরি ফর দ্য লেট স্যার, কোনো সমস্যা না, এখনই জয়েন করো। 2 এবং 3 8টা করে মৌল আছে। পর্যায় 2 এবং পর্যায় 3 একে বলা হয় আদর্শ মৌল। আদর্শ গ্যাস না কিন্তু, আদর্শ মৌল। এখন বলো এগুলোকে কেন আদর্শ মৌল বলা হয়? তোমরা খেয়াল করছো কিনা? আচ্ছা আমরা 9-10-এ বিভিন্ন ধর্ম পড়তাম না? আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি। তুমি খেয়াল করছো বিভিন্ন ধর্ম তুমি যখন 9-10 অ্যানালাইসিস করতা, সবসময় এই 2টা পর্যায়ের মৌল নিয়ে আলোচনা করতা। ওই যে লিথিয়াম, কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কি বলে হইতেছে, তারপর হইতেছে সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস। খেয়াল করছো ম্যাক্সিমাম উদাহরণের ক্ষেত্রে আসলে এই 2টা পর্যায় নিয়ে আমরা আলোচনা করতাম। এই 2টা পর্যায়ে যে মৌলগুলো আছে এই মৌলগুলো খুবই ভদ্র মৌল, কথা শোনে, খুব সুন্দর কথা শুনে, খুব সুন্দর রাউন্ড আকারে পরিবর্তন হয়, ধর্মের পরিবর্তনের সুন্দর একটা অর্ডার ফলো করে, ক্রমবিন্যাস সুন্দর, এই জন্য এদেরকে বলা হয় আদর্শ মৌল। দেখবা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে এখান থেকে প্রশ্ন আসছিল যে কোন 2টি পর্যায়কে আদর্শ পর্যায় বলা হয়। সবাই কি বুঝতে পারছি কেন এই 2টা পর্যায়কে আদর্শ মৌল বলা হয়? কারণ এরা ধর্মগুলো ভালো মতো মানে, এদের ধর্মগুলো খুব সুন্দর মতো পরিবর্তন হয়। আচ্ছা অনন্যা বলছে জি ভাই বুঝতে পারছি, আকিল আহনাম বলছে জি ভাই বুঝতে পারছি, নুসরাত বলছে যে কেন বলা হয়, এই যেই কারণে বলা হয়। এবার আমাকে একটু বলো তো, পর্যায় সারণীতে একই গ্রুপের মৌলের ধর্ম সেম নাকি একই পর্যায়ের মৌলের ধর্ম সেম? ওদের ধর্মগুলো আসলে প্রেডিক্টেবল। আমার কোয়েশ্চেন হচ্ছে কাদের ধর্ম সেম, একই পর্যায়ের মৌলের নাকি একই গ্রুপের? আমার কোয়েশ্চেন হচ্ছে কাদের ধর্ম সেম। মাহি বলছে গ্রুপ, নিপা বলছে একই গ্রুপ, শ্বেতাব বলছে গ্রুপ, সবাই জানো। তো সবাই একটু এই স্টেটমেন্টটাও লিখে নাও যে সমধর্মী মৌলসমূহ একই গ্রুপে থাকে। অনেকে না পর্যায় সারণী পড়ে একদম ছালাফালা করে ফেলে, কিন্তু তারা এই জিনিসটা জানে না যে সমধর্মী মৌলগুলো কি একই গ্রুপে নাকি একই পর্যায়ে। সমধর্মী মৌল একই গ্রুপে থাকে।
মৌল একই সাথে থাকে, একই গ্রুপ গ্রুপ গ্রুপ, হ্যাঁ এই তো সবাই পারছে। আচ্ছা গেল। এরপরে গ্রুপ নিয়ে কিছু কথা আছে। আচ্ছা তোমরা 9-10-এ কি পড়ছো? তোমরা 9-10-এ পড়ছো যে গ্রুপ 1 থেকে শুরু করে 18 পর্যন্ত। কিন্তু তুমি জানো কি না যে একটা সময়ে এই গ্রুপের নাম্বারিংটা 1 থেকে শুরু করে 18 পর্যন্ত ছিল না, রোমান হরফে কিছু নাম ছিল। এখন ওইটা এখন আর ব্যবহার করা হয় না, সত্যি কথা রোমান হরফের গুলো ব্যবহার করা হয় না। তো আমাদের এখন গ্রুপের নামগুলো আমরা 1 থেকে 18 পর্যন্তই পড়ি। কিন্তু ওই যে 1 থেকে 18 পর্যন্ত নামের বাইরেও যে একটা নামকরণ আছে সেটা যে বাদ দেওয়া হয়েছে, এটা না আমাদের প্রশ্নকর্তারা জানেন না। তো তারা এখনো আসলে প্রশ্ন করার সময় ওই আগের সিস্টেমে হচ্ছে গ্রুপের নাম্বারিংটা করে ফেলেন। তো আমি তোমাদেরকে একটু আগের সিস্টেমে গ্রুপের নাম্বারিংটা আমার এই ক্লাসেই মুখস্থ করাই দিব, যেন এইটা নিয়ে পরবর্তীতে কোনো ঝামেলা না হয়। সেটা হচ্ছে কিরকম, আমরা তো জানি যে এখন গ্রুপ হচ্ছে 1 থেকে শুরু করে সিম্পল 18 পর্যন্ত। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, বাবা 11, আরো ছোট করে লিখতে হবে। 1, 2, 3, 4, 5, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18। এই হচ্ছে আমাদের এখনকার গ্রুপ, 1 থেকে শুরু করে কি পর্যন্ত 18 পর্যন্ত। আসলাম, তবে একটু ব্যস্ত আছি, কাজ শেষ করে ও আর নিজেদের মধ্যে খাজুরের আলাপ শুরু করছে। এই খাজুরের আলাপ না, দেখে নজর দাও। এখন যেটাকে আমরা এখন গ্রুপ 1 বলি, এই গ্রুপ 1 যেটা, এটাকে আগে ডাকা হইতো বা এখনো ডাকা হয় কোথাও কোথাও, এটাকে ডাকা হয় 1 এর এ। সবাই এই ক্লাসে সাথে সাথে এটা মুখস্থ করে ফেলবা, খবরদার ভাই। যেটাকে আমরা অন ডাকি সেটা হচ্ছে 1 এর এ ছিল আগে, এবং এটা এখন বাদ দেওয়া হয়েছে, 1 এর এ বি এগুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখনো প্রশ্নকর্তারা, তোমাদেরকে আমি কিছু প্রশ্ন দেখা আসে, চলো তাইলে তোমরা আমার কথা বিশ্বাস করবা। দাঁড়াও, এই যে দেখো, পর্যায় সারণীর চতুর্থ পিরিয়ডের 2 এর এ খেয়াল করছো? প্রশ্ন কিন্তু এখনো ওইভাবে আসে। আরো তোমাদেরকে কিছু প্রশ্ন দেখায়, দেখো এই যে মৌলের বহিস্থ ইলেকট্রন বিন্যাস 3d4s2 সে কোন সারণীতে অবস্থিত দেখছো? এই যে গ্রুপগুলো কিন্তু রোমান হরফে দেওয়া আছে। বাদ দিছে কারণ ওইটা ভেজাল্লে ছিল। এই এ বি সি 1 এর এ 1 এর বি গুলো কি ভালো জিনিস নাকি? এই জন্য বাদ দেওয়া হয়েছে। কিন্তু এখনো আসলে ওগুলো ইউজ করা হয়, অনেক জায়গায় ইউজ করা হয়। সো 1 যেটা সেটা হচ্ছে 1 এর এ, যেটা 2 সেটা হচ্ছে 2 এর এ। তাহলে 1 এর এ, 2 এর এ। এর কাহিনী এখানে আপাতত একটুখানি ক্ষান্ত দেয়। তাহলে কি বললাম ভাই, যেটা 1 সেটা 1 এর এ, যেটা 2 সেটা 2 এর এ। মুখস্থ করে ফেলো সবাই, সাথে সাথেই মুখস্থ হয়ে যাবে। 1 এর এ, 2 এর এ, 1 এর এ, 2 এর এ। ওকে, তারপরে হইতেছে 3 কত? 3 হচ্ছে 3b। 3 কি ভাই? 3 হচ্ছে 3b। 4 কত? 4 হচ্ছে 4 এর বি। মানে তোমাদেরকে একটু দেখায় আসি, তাহলে ভালো মতো ফিল করতে পারবা। এই যে মাঝখানে যে একটা গর্ত আছে, 1 এর এ, 2 এর এ, এই যে মাঝখানে যে ডি ব্লক মৌলগুলো যে আসলে আছে, ডি ব্লক মৌলগুলোকে আমরা সব বি বি গ্রুপে রাখি। তাহলে 1 এর এ, 2 এর এ, 3 হচ্ছে 3b, 4 বি, 5 বি, 6 বি, 7 বি, 8 9 10, এই দুটাকে বলা হয় গ্রুপ 8। কয়টা ভাই? এই তিনটাকে বলা হয় হচ্ছে গ্রুপ 8। 7 হচ্ছে 7b, 8 9 10, এই তিনটাকে গ্রুপ 8 বলা হইতো আগে, তিনটা। তাহলে হচ্ছে 1 এর এ, 2 এর এ, 3 বি, 4 বি, 5 বি, 6 বি, 7 বি, 8 9 10, এই তিনটা হচ্ছে 8। আর 11 হচ্ছে 1 এর বি, 12 হচ্ছে 2 এর বি।
সো এই গেল হচ্ছে আমাদের বি গ্রুপটা। থার্টিন কি? 13 হচ্ছে 3 এর এ। দেখো এখানে কিন্তু 2 তে শেষ করছিলাম, এখানে হচ্ছে 3 এর এ। 14 হচ্ছে 4 এর এ। 15 হচ্ছে 5 এর এ। 16 হচ্ছে 6 এর এ। 17 হচ্ছে 7 এর এ। আর 18 কে শূন্য গ্রুপ বলা হইতো। তাহলে সবাই তুলে নাও আর আমার সাথে সাথে এইখানে ক্লাসে বসিয়ে মুখস্থ করে ফেলো। সো আমি একটু তোমাদেরকে ওইটা দেখায় আসি। এই যে এইখানে দেখাই, সবাই একটু আমার এখানে দেখো, মনে করো 1 1 এর এ, 2 2 এর এ। কি বললাম? 1 1 এর এ, 2 2 এর এ। 1 1 এর এ, 2 2 এর এ। 3 3b, দেখো 3 3b, 4 4b, 5 5b, 6 6b, 7 7b, 8 9 10, এগুলো হচ্ছে গ্রুপ 8। 11 1 এর বি, 12 2 এর বি। মুখস্থ করে ফেলো। 11 1 এর বি, 12 হচ্ছে 2 এর বি। 13 3 এর এ, 14 4 এর এ, 15 5 এর এ, 16 6 এর এ, 17 7 এর এ। আর 18তম গ্রুপকে শূন্য বলা হয়, গ্রুপ 8ও বলা হয়, সবই ঠিক আছে। তাহলে সবার কি মুখস্থ হয়েছে? কার কার মুখস্থ হয়েছে কমেন্ট করো। আমি আবারও বলে দিচ্ছি, 1 1 এর এ, 2 2 এর এ, 1 1 এর এ, 2 2 এর এ, 3 3b, 4 4b, 5 5b, 6 6b, 7 7b, 8 9 10 হচ্ছে 8, 11 1 এর বি, 12 হচ্ছে 2 এর বি। 13 14 15, 13 হচ্ছে 3 এর এ, 14 4 এর এ, 15 5 এর এ, 16 6 এর এ, 17 7 এর এ, 18 শূন্য গ্রুপ। সাথে সাথে এখন আর মুখস্থ করে ফেলো, আবারও মুখস্থ করে ফেলো। নূর হোসেন বলছে মুখস্থ হয়ে গেছে, মাশাআল্লাহ। তানভীর আহমেদ মুখস্থ হয়ে গেছে, রুবিনা জেসমিন মুখস্থ হয়ে গেছে, সেতাবের মুখস্থ হয়ে গেছে। 1 1 এর এ আমার সাথে সাথে বলে ফেলো সবাই। 1 1 এর এ, 2 2 এর এ, 3 3b, 4 4b, 5 5b, 6 6b, 7 7b, 8 9 10 হচ্ছে 8, 11 হচ্ছে 1 এর বি, 12 হচ্ছে 2 এর বি। 13 হচ্ছে 3 এ, 14 4 এ, 15 5 এর এ, 16 6 এর এ, 17 হচ্ছে 17 এর 7 এর এ। অনন্যা বলছে ভাইয়া আমার এইচএসসি 24 ব্যাচের স্টুডেন্ট রহমান জামিল, 1 এপ্রিল একজন মহিলা অ্যান্ড বেবিকে। ভাই এত বড় কমেন্ট আসলে ক্লাসের মধ্যে আসলে পড়া তো কঠিন, ঠিক আছে। এবার এই যে কিছু গ্রুপের কিছু স্পেশাল নাম আছে, সেই নামগুলো তোমাদেরকে এখানে একটু লিখে দিই। দেখো গ্রুপ 1 যেটা নাম জানা আছে, ক্ষার ধাতু। ইংলিশে বলা হয় অ্যালকালাইন মেটাল। অ্যালকালাইন মেটাল মানে হচ্ছে এটা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। গ্রুপ 2 এটাকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। ইংলিশে বলা হয় আর্থ অ্যালকালাইন মেটাল। তাহলে 1 কে বলা হয় ক্ষার ধাতু, 2 কে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। এরাও ক্ষার তৈরি করে কিন্তু এরা মাটিতে পাওয়া যায়, এজন্য আর্থ অ্যালকালাইন বলা হয়। গ্রুপ যেটা হচ্ছে আমরা 15 বলি, মানে 5 এর এটাকে বলা হয় হতেছে নিকটোজেন। আচ্ছা 11 কে বলা হয় হতেছে মুদ্রা ধাতু। 11 এ কারা থাকে? 11 এ থাকে হচ্ছে কপার, সিলভার, গোল্ড। এগুলো দিয়ে আগে কয়েন বানানো হইতো, এইজন্য ইংলিশে বলা হয় কয়েন মেটাল। তারপরে হচ্ছে 15 কে বলা হয় নিকটোজেন। নিকটোজেন। তোমরা কেউ কি জানো নিকটোজেন মানে কি? নিকটোজেন শব্দের অর্থ জানো তোমরা কেউ? এনিওয়ান, নিকটোজেন শব্দের অর্থ কি? সেতাব বলছে শ্বাসরোধকারী। ইয়াস, শ্বাসরোধকারী। ফসফরাস দিয়ে আসলে হইতেছে গান পাউডার টাউডার বানানো হয়। সো ওই 15 যে মৌলগুলো আছে নাইট্রোজেন, ফসফরাস, দেখো এই যে নাইট্রোজেন ফসফরাস যে মৌলগুলো আছে, এই নাইট্রোজেন ফসফরাসটা, ফসফরাস মেইনলি, আর্সেনিক, এগুলো আসলে মানুষের শ্বাসরোধ করে। তো সেখান থেকে আসলে হচ্ছে নামটা হয়েছে নিকটোজেন। তারপরে হচ্ছে গ্রুপ 16 কে বলা হয় হইতেছে হ্যালোজেন, ওই সরি চালকোজেন, তোমরা সবাই জানো। চালকোজেন মানে আকরিক তৈরিকারী। 16 কারা আছে? অক্সিজেন, সালফার, এরা। এই অক্সিজেন সালফার আকরিক তৈরি করে। তোমরা ওই যে অধ্যায়ে 10 না 11 পড়ো নাই আর কি, ওইখানে এটা ছিল।
তারপরে হচ্ছে 17 কে বলা হয় হইতেছে জানো হ্যালোজেন। হ্যালোজেন মানে লবণ উৎপন্নকারী। হ্যালোজেন। আর 18 কে বলা হইতেছে নোবেল গ্যাস অথবা হচ্ছে নার্ড গ্যাস। নার্ড গ্যাস বলে, নোবেল গ্যাস বলে, ইনার্ট গ্যাস বলে, তারপরে হইতেছে অভিজাত গ্যাস বলে, অনেক নামে ডাকা হয়। আমি একটু সেভ করে নেই। তাহলে চলো তোমাদেরকে একটু মুখস্থ করাই দেই। আমরা জানি পর্যায় সারণীর কিছু বেসিক ইনফরমেশন। ভিত্তি ইলেকট্রন বিন্যাস, পর্যায় 7টা, গ্রুপ 8টা। প্রথম পর্যায়ে 2টা মৌল, 2 3 এ 8টা মৌল, 4 5 এ 18টা মৌল, 6 7 এ 32টা মৌল। এই যে 2 3 কে বলা হয় আদর্শ মৌল। তারপরে আমরা দেখলাম হচ্ছে যে সমধর্মী মৌলসমূহ একই গ্রুপে থাকে। এরপরে দেখছি গ্রুপ 1 কে আমরা 1 এর এ বলি, 2 2 এর এ, 3 3b, 4 4b, 5 5b, 6 6b, 7 8 7 7b, 8 9 10 হচ্ছে আমাদের 8, 11 11 এ 1 এর b আর হচ্ছে 12 2 এর b। 13 থেকে শুরু করে a দিয়ে আবার শুরু হয়, 3a 4a 5a 6a। এরপর আমরা দেখলাম হচ্ছে গ্রুপ 1 কে আমরা বলি ক্ষার ধাতু, 2 কে বলা হয় মৃৎক্ষার, 3 কে বলা হয় মুদ্রা ধাতু, 15 হচ্ছে নিক্টোজেন, 16 চ্যালকোজেন, 17 হ্যালোজেন, 18 হচ্ছে নার্ড গ্যাস। তোমরা কি নার্ড গ্যাস বুঝো? হ্যাঁ, পিডিএফ দেওয়া হবে যে জিজ্ঞেস করছো। নার্ড, নার্ড মানে হচ্ছে আতেল। আতেল বুঝো তো? আতেল মানে হইতেছে, হ্যাঁ, নিষ্ক্রিয় গ্যাস, নার্ড গ্যাস সবই একই জিনিস। আতেল মানে ধরো যে কোনো কিছু সাথেও নাই পাছেও নাই, খালি পড়াশোনা করে আর কি, মামিস বই টাইপের, এটাকে আমরা আতেল বলি। এবং ইদানিং এমন একটা কালচার হয়েছে যে আতেল একটা গালি হয়ে গেছে। আতেল মানুষজনকে পচানোর একটা মানে সম্বোধন হয়ে গেছে। কিন্তু তোমাদের সবাইকে বলতেছি, মানে নার্ড যেরকম কারোর সাথে পাছে থাকে না, কারোর সাথে খুব একটা ফ্রেন্ডশিপও করে না, আবার কারোর সাথে খুব একটা ঝগড়াঝাটিও করে না, ও ওর মতো থাকে, পড়াশোনা করে। তো আর এই গ্যাসগুলো আসলে কেমন, এই যে হিলিয়াম, নিয়ন, আর্গন, এই গ্যাসগুলো না কারোর সঙ্গে খুব একটা ঝই ঝামেলা করে না, খুব একটা ঝই ঝামেলায় বিক্রিয়া করে না, কারোর সঙ্গে যুক্ত হয় না। সো এই জন্য এদেরকে নার্ড গ্যাস বলা হয়। তবে যদি কেউ তোমাকে নার্ড বলে, এটাকে একটা কমপ্লিমেন্ট হিসাবে নিবা, এটাকে একটা প্রশংসা হিসাবে নিবা। কেন তোমাদেরকে একটু বলে দেই। আচ্ছা, আমরা এমন একটা সমাজে আছি, আজ থেকে তোমরা জানো কিনা 50-60 বছর আগে বংশ পরিচয় খুব বড় একটা ফ্যাক্ট ছিল। যে অমুক মহাজনের ছেলে, তমক জমিদারের নাতিন, তমক হচ্ছে তালুকদার পরিবারের ছেলে, তমক তমক বংশের ছেলে, এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু এখন না ওই ব্যাপারটা নাই। এখন বংশ পরিচয়কে মানুষ এতটা পাত্তা দেয় না। সো যদি এরকম হয় যে তুমি তোমার ফ্যামিলির, থাকে না প্রত্যেকটা ফ্যামিলিতে একটা পভার্টি চেইন থাকে, প্রত্যেকটা ফ্যামিলির একটা করে হচ্ছে নাম ডাকের একটা কেউ তৈরি করে কেউ ভাঙে। সো তুমি যদি আসলেই চাও তোমার ফ্যামিলিতে একটা হচ্ছে মানে একটা পর্যায়ে নিয়ে যাওয়া, এটা আগে বংশ পরিচয় ছিল যে একটা মানুষ, সে পড়াশোনাও হয়তো করে না, বাট তার বাপে অনেক নামি দামি লোক ছিল, সেই অনুযায়ী মানুষজন তাকেও অনেক সমীহ করে। বাট এখন কিন্তু সেটা করে না। সো এখন সোজা কথা, তুমি তোমার ফ্যামিলির অবস্থার পরিবর্তন করতে পারো পড়াশোনা দিয়ে। এটা খুব সুন্দর একটা ওয়ে। বাংলাদেশে যেমন, বাংলাদেশ আসলে ইউএস এর মতো এত অপরচুনিটি দেয় না আমাদেরকে, বাংলাদেশ আসলে দুবাইয়ের মতো এত অপরচুনিটি দেয় না যে যে কেউ পড়াশোনা না করে বিজনেস করে কোটিপতি হয়ে গেছে, এরকম বাংলাদেশে খুব কম হয়। হয় না তা না, হয় খুবই কম। সো ওই অপরচুনিটি বাংলাদেশে নাই। সো কেউ যদি বাংলাদেশের অবস্থার পরিবর্তন করতে চায়, সেটা হচ্ছে পড়াশোনা করা। ধরো তোমার হচ্ছে বাসায় ধরো কেউ খুব একটা পড়াশোনা করে নাই আগে, বাট তুমি পড়াশোনা করছো, বুয়েটে বা ডিউতে বা মেডিকেলে পড়ো, দেখবে তোমার ফ্যামিলি কন্ডিশন, মানুষের তোমার ফ্যামিলির প্রতি দৃষ্টিভঙ্গি মুহূর্তেই পরিবর্তন হয়ে যাবে। তোমাকে সবাই একটু সমীহ করবে, তোমার ফ্যামিলিকে একটু সম্মান দিয়ে কথা বলবে। কোনো জায়গায় তোমার কোনো ঝামেলা হইলে এটা পার পাওয়া সহজ হয়ে যাবে। বা তুমি যদি হচ্ছে ধরো ফর্সে পড়াশোনা করে অনেক বিদেশে যাও, অনেক ভালো পিএইচডি ডিগ্রি টিগ্রি নিয়ে আসো, রিসার্চ করো, মানুষ তোমাকে সম্মান করবে, তোমার ফ্যামিলিকেও সম্মান করবে। অথবা ধরো তুমি হচ্ছে বাংলাদেশেই থাকলা, পড়াশোনা করে অনেক বড় সরকারি চাকরি করলা, তাতেও মানুষজন তোমাকে সম্মান করবে, সমীহ করবে, তোমার ফ্যামিলির সেফটি নিশ্চিত হবে। বা তুমি যদি হচ্ছে বিসিএস দিয়ে ভালো কোনো ক্যারিয়ারে যাও, সেখানে তো তোমার ফ্যামিলি কন্ডিশন আরো ভালো পরিবর্তন হয়ে যাবে। সো আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে এখন ফ্যামিলির অবস্থার পরিবর্তনে সব থেকে ভালো হাতিয়ার হচ্ছে পড়াশোনা করা।
এবং তুমি যত বড় বিজনেসম্যানকেও দেখবে, এখন অনেক বড় বড় বিজনেসম্যান পিএইচডি ধারী, অনেক বড় বড় মানে এন্টারপ্রেনার যারা আছে, তারা বড় বড় ডিগ্রি নিয়ে এসে বিজনেস করে। সো এই জন্য পড়াশোনা করলে কেউ যদি আতেল বলে, ওকে, টেক ইট অ্যাজ এ কমপ্লিমেন্ট। পড়াশোনা করে কেউ যদি বলে যে তুই আতলামি ছাড়া কিচ্ছু পারিস না, তোর এদিকে কিচ্ছু হবে না, ইউ লাইফলেস পারসন, থাকো কিছুদিন লাইফলেস হয়ে থাকো, কি দরকার আছে, এরপরে গিয়ে তুমি হিরো হয়েও, আমি এটা বলতে চাচ্ছি। সো আপাতত এখন পড়াশোনা ছাড়া তোমার ভাগ্যের পরিবর্তন করা বাংলাদেশের জন্য কঠিন। কেউ কেউ হয়তো মানে অনেকে বলে যে অমক মানুষ ফেল করে সেই করছে এই করছে, এই মানুষের সংখ্যা খুবই কম ভাই, খুবই কম। সো কেউ যদি নার্ড বলে, টেক ইট অ্যাজ এ কমপ্লিমেন্ট হিসাবে নাও। ওকে, তাহলে আমরা দেখলাম হচ্ছে নার্ড গ্যাস বা আতেল গ্যাস। এরপরে দেখি তোমাদেরকে পর্যায় সারণী আরো কিছু জিনিস মনে রাখা লাগবে। কি কি মুখস্থ করতে হবে সেটা তোমাদেরকে আমি একটু বলি। একটা হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত, 1 থেকে 30 পর্যন্ত মুখস্থ রাখবা। কি কি মুখস্থ করবা? একটা হচ্ছে প্রতীক, একটা হচ্ছে পারমাণবিক ভর, পারমাণবিক সংখ্যা, তারপরে হচ্ছে সে কোন গ্রুপে আছে আর সে কোন পর্যায়ে আছে, এটুকু মুখস্থ করতে হবে। অনেকে তোমরা বলো যে ভাই কতগুলো মুখস্থ করব, এই যে যাদের কৌতূহল হৃদয় জিজ্ঞেস করে কতগুলো মুখস্থ করব তাদেরকে বলতেছি এতগুলো মুখস্থ করতে হবে, 1 থেকে 30 পর্যন্ত। যাদের মুখস্থ নাই তারা মুখস্থ করে ফেলো। আর আমি জানি এখানে অনেকে আছে যার পুরো পর্যায় সারণী মুখস্থ, এক নিঃশ্বাসে বলে ফেলে, তাহলে তো খুবই ভালো, কোনো সমস্যা নেই। বাট 1 থেকে 30 পর্যন্ত হইলেই হয়। বাট আরও কিছু জিনিস তোমাকে মুখস্থ করতে হবে, চলো আমি সেগুলো একটু দেখাই। সেই জিনিসগুলো হইতেছে এইটা, আমার সাথে সাথে এখন মুখস্থ করে ফেলো। গ্রুপ 1-এ হাইড্রোজেন, লিথিয়াম, এই সিরিয়ালটা মুখস্থ করতে হবে। হাইড্রোজেন, তারপর হচ্ছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিনিয়াম, সিজিয়াম। হ্যাঁ, এর নিচে ফ্রান্সিয়াম আছে, বাট দরকার নেই, এইটুকু মুখস্থ রাখলেই হইতেছে। মানে এরা যে একই গ্রুপে আছে এটা তোমার মুখস্থ রাখতে হবে। ওই যে তোমাদের জানি কি ছন্দ আছে, হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, ভাই যেমন হোক মুখস্থ রাখো। গ্রুপ 2 এর ক্ষেত্রে হচ্ছে তোমাকে এখানেও কিছু জিনিস মনে রাখা লাগবে, সেটা হতেছে লিথিয়ামের এখানে হচ্ছে বেরিলিয়াম, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম আর হচ্ছে বেরিয়াম, এটা মুখস্থ রাখতে হবে। ওই যে এখানে হচ্ছে বি এ তে বেরিয়াম আর বি ই তে হচ্ছে বেরিলিয়াম, মুখস্থ রাখো। তাহলে এটা গ্রুপ 1-2 গেল। আবারও বলতেছি, এইটুকু সিরিয়ালি মনে রাখতে হবে যে এর নিচে এরা আছে, এর নিচে এরা আছে, এবং আমি বিশ্বাস করি অনেকের মুখস্থ করা আছে। হ্যাঁ, হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে, বিরিয়ানি, এগুলো ভাই তোমাদের থেকে শোনা জিনিস। বিরিয়ানি, মোগলাই কাবাব সরিয়া বাইরে রাখো, কি জানি আছে। তারপর হচ্ছে গ্রুপ 13, 13-এ হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থেলিয়াম, মুখস্থ করতে হবে কিন্তু। গ্রুপ 14, 14-এ কি আছে? কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন এবং হচ্ছে লেড, মুখস্থ করবা। এরপর হচ্ছে গ্রুপ 15, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি আর হচ্ছে বিসমাথ। যাদের মুখস্থ নাই তারাও এটা মুখস্থ করে ফেলবো। তারপর হচ্ছে গ্রুপ 16, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলেনিয়াম। গ্রুপ 17 এটা সবার এমনিতেই মুখস্থ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্ট্রেটিন। আর গ্রুপ 18-এরটাও মুখস্থ, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন এবং হচ্ছে রেডন। এইটুকু মুখস্থ রাখতে হবে ওইটার সাথে সাথে।
সবাই তোলা হইলে একটু বললো যে তোলা হয়েছে। ওকে, তাহলে আমি বিশ্বাস করি এইটুকু সবার মুখস্থ হয়ে যাবে। এই জন্য খুব সুন্দর সুন্দর ছন্দ কবিতা আছে, কিন্তু আমি আমার লাইফে ছন্দ কবিতা আসলে কম পছন্দ করি, বুঝছো? ছন্দ কবিতা ঠিক আছে, ধরো তুমি 100টা জিনিস পড়লা, ধরো যে 100টা জিনিস পড়লা, সেই 100টা জিনিসের মধ্যে তুমি হইতেছে ফরসে 10টা ছন্দ দিয়ে পড়লা, তখন কোনো সমস্যা নাই। কিন্তু 100টা জিনিসের মধ্যে তুমি যদি 90টাই ছন্দ দিয়ে মনে রাখো, তখন দেখা যাবে হইতেছে ছন্দ মনে আছে পরীক্ষার হলে, গুনগুন করে গান গাইতেছো, কিন্তু ওইটা আসলে কেন মুখস্থ করছিলা বা এই ছন্দের পেছনে কি মনে রাখতে চাইছিলা সেটা ভুলে গেছো। এরকম কিন্তু অনেক হবে, যেন ছন্দ দিয়ে খুব বেশি জিনিস পড়ো না। তাইলে আমি এতক্ষণ ধরে কি কি পড়ছি চলো তোমাদেরকে একটু রিভিউ করে দেই। আমরা পিরিয়ডিক টেবিলের বেসিক ইনফরমেশন দেখছি। বেসিক ইনফরমেশন হচ্ছে যে গ্রুপ কয়টা, পর্যায় কয়টা। তারপর বলো তো, আমাদের এই গ্রুপ পর্যায়ের মধ্যে বড় গ্রুপ কোনটা? কেউ কি বলতে পারবা? এনিওয়ান? বড় গ্রুপ আর বড় পর্যায়, আমি হেল্প করি। বড় গ্রুপ হচ্ছে গ্রুপ 3। এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া কেমনে গ্রুপ 3 সব থেকে বড় গ্রুপ হয়? গ্রুপ 3 বড় হয় কারণ হচ্ছে এই যে ল্যান্থানাইট সিরিজ, ল্যান্থানাম যে 57 দিয়ে শুরু হয়েছে, এই ল্যান্থানাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজ, এরা সব আসলে কোন গ্রুপের? গ্রুপ 3 তে অবস্থিত, বুঝছো? আর সব থেকে বড় পর্যায় হচ্ছে 6 এবং হচ্ছে 7। ওই যে 32টা করে মৌল আছে। তাহলে কি কি শিখলাম? কিছু বেসিক ইনফরমেশন শিখলাম, বড় গ্রুপ দেখলাম, বড় পর্যায় দেখলাম। তারপরে হচ্ছে কোন গ্রুপের আগে কি নাম ছিল, এখন কি নাম, সেগুলো দেখলাম। কোন গ্রুপের কিছু ট্রেডমার্ক নিকনেম আছে, সেই নিকনেমগুলো আমরা দেখলাম এখানে। তারপরে আমরা দেখলাম হচ্ছে যে কি কি জিনিস মুখস্থ করতে হবে। এরপরে তোমাদেরকে একটু বলি ব্লক এলিমেন্টস। ব্লক এলিমেন্টস কি জিনিস? যদি এখানে কেউ ঢাকায় বা কোনো পরিকল্পিত আবাসিক এলাকায় থাকো, পরিকল্পিত আবাসিক এলাকায় দেখবা কিছু ছোট ছোট ব্লক আছে। যেমন বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে যদি কেউ থেকে থাকো বা কেউ যদি বেড়াতে গিয়ে থাকো, তাহলে দেখবা যে এ ব্লক আছে, বি ব্লক আছে, বি সি ব্লক আছে। মানে কয়েকটা বিল্ডিং মিলে একটা ব্লক, কয়েকটা বিল্ডিং মিলে হচ্ছে একটা ব্লক। ওকে, ঠিক সেরকম পর্যায় সারণীতে কয়েকটা গ্রুপ মিলে এক একটা ব্লক হয়। কিরকম ব্লক আছে? একটা হচ্ছে এস ব্লক মৌল। এস ব্লক কারা জানো? গ্রুপ 1, গ্রুপ 2 আর তার সাথে একটা মৌল অ্যাড হয়, সেটা হচ্ছে হিলিয়াম। এবং এস ব্লক মৌলের সংখ্যা কয়টা? এস ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 14টা। ভাই কি পরিমাণ যে পরীক্ষায় আসে এটা! গ্রুপ 1, 2 আর হিলিয়াম, এরা হচ্ছে এস ব্লক মৌল। মানে ইলেকট্রন বিন্যাস করবা, শেষ ইলেকট্রনটা এস উপশক্তি স্তরে যায়। কি বললাম? এদের ইলেকট্রন বিন্যাস করবা, দেখবা শেষ ইলেকট্রনটা এস উপশক্তি স্তরে যায়, দেখে সেটা হচ্ছে আমাদের এস ব্লক মৌল। তাহলে কি বলছি? এস ব্লক মৌল হচ্ছে 1, 2 এবং হিলিয়াম, এটা হচ্ছে আমাদের এস ব্লক মৌল। এবার আসি পি ব্লক। পি ব্লক মৌলের ডেফিনেশন কি? ইলেকট্রন বিন্যাস করলে শেষ ইলেকট্রন পি উপশক্তি স্তরে যায়, তারা হচ্ছে পি ব্লক মৌল। কারা কারা? গ্রুপ 13 থেকে শুরু করে 18 পর্যন্ত, কিন্তু কি বাদ? হিলিয়াম বাদ। এবং এই সংখ্যা হচ্ছে 36টা। চলো তোমাদেরকে একটু দেখায় আসি পি ব্লক কোনগুলো আছে। এই হচ্ছে আমাদের পর্যায় সারণী, দেখো এই হচ্ছে পর্যায় সারণী। গ্রুপ 1 7টা, 2 তে 6টা, আর ওই একটা হিলিয়াম, এরা হচ্ছে আমাদের এস ব্লক মৌল। 1 এ হচ্ছে 7টা, 2 তে হচ্ছে 6টা, আর এখানে হিলিয়াম, এই 14টা মৌল এস ব্লকের। পিতে কারা কারা আছে? এই যে 13 থেকে শুরু করে 18 পর্যন্ত, হিলিয়াম বাদ। দেখো এখানে মোট মৌল আছে কয়টা? মোট মৌল আছে 36টা।
3 থেকে শুরু করে 18 পর্যন্ত, 13 থেকে শুরু করে 18 পর্যন্ত এখানে মোট 36টা মৌল আছে। এই মৌল হচ্ছে পি ব্লকভুক্ত। এরপর আসি হচ্ছে ডি ব্লক। ডি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 3 থেকে শুরু করে 12 পর্যন্ত। এখানে একটু কাহিনী আছে, সবাই একটু মনোযোগ দিয়ে শোনো। সঞ্জিত কুমার গুহ স্যারের বইতে ডি ব্লক মৌলের সংখ্যা দেওয়া আছে হচ্ছে 40টা, আর অন্য সব মৌলতে দেওয়া আছে হচ্ছে, সব বইতে দেওয়া আছে হচ্ছে 41টা। এখন 41টা উত্তরে থাকতে পারে, 40টা থাকতে পারে, বা গুহ স্যার বলছে 40টা, বাকি সবাই বলছে 41টা, কিন্তু উত্তর হচ্ছে 41টা আমাদের বইগুলোতে বা আমাদের স্যাররা বেশি একসেপ্ট করে, বুঝছো? যদিও গুহ স্যারের বইতে অনেক লজিক টজিক দেওয়া আছে যে এই কারণে হচ্ছে 40টা মৌল হবে, বাট আমরা 41টাকে সঠিক ধরবো, 40টা আমরা না রাখি। এবং কারা 3 থেকে শুরু করে 12 পর্যন্ত, চলো কারা কারা একটু দেখে আসি। এই যে 3 থেকে শুরু হয়েছে, 3 4 5 6 7 8 9 10 12 পর্যন্ত। সো এইখান থেকে শুরু করে এই পর্যন্ত তার সাথে 3টা মৌল অ্যাড হয়। সেই 3টা কি? এই একটা ল্যান্থানাম, এই একটা অ্যাক্টিনিয়াম, আর হচ্ছে থোরিয়াম। তাহলে এইখানে হচ্ছে 4 দশে 40টা ছিল, 1 2 3 4, 4 দশে 40, আর এই থোরিয়াম একটা অ্যাড হয় একটা এক্সট্রা। তাহলে মোট কয়টা হয়? মোট হয় হচ্ছে 41টা। তাহলে এখানে আমরা বলতে পারি এর সাথে হচ্ছে ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, আর হচ্ছে থোরিয়াম, সংখ্যা কয়টা? 41টা। এবং তুমি ওইখানকার সবার ইলেকট্রন বিন্যাস করবা, সবার ইলেকট্রন বিন্যাস করে দেখবা সবাই আসলে কোথায় অবস্থিত, সবাই আসলে ডি ব্লক মৌলে অবস্থিত। ইলেকট্রন বিন্যাস করলে ডি উপশক্তি স্তরে যায়। আর এরপর আসি হচ্ছে এফ ব্লক মৌল। এফ ব্লক মৌল কয়টা? এফ ব্লক মৌল হচ্ছে 27টা। ওই যে দুইটা যে সিরিজ আছে, ল্যান্থানাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজ, ওই সিরিজ কিন্তু কি বাদ? ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম আর থোরিয়াম, এগুলো বাদ যাবে। এখানে আবারও বলে দিই, গুহ স্যারের বইতে এখানে 27-এর জায়গায় 28 দেওয়া, কিন্তু হইতেছে আমরা 27 দিব। 1979 সালে রয়্যাল সায়েন্স সোসাইটির ডিসিশন অনুযায়ী ডি ব্লক মৌল 40টা। হ্যাঁ আমি জানি, কিন্তু আমাদের বইগুলাতে বা আমাদের পরীক্ষার হলে স্যাররা 41টাকে সঠিক উত্তর ধরে নেয়। বাদ, থোরিয়াম বাদ দিছিল, থোরিয়াম বাদ দিছিল। সবার কি মনে থাকবে? মুখস্থ করে ফেলো সবাই। এস ব্লক মৌল হচ্ছে 14টা, পি ব্লক মৌল 36টা, ডি ব্লক মৌল 41টা, আর এ ব্লক মৌল হইতেছে তোমার হচ্ছে 27টা। ভাইয়া মুখটা দেখি অনেকদিন দেখে নাই, কিসের মুখ? এবার চলো একটা প্রবলেম সলভ করি। আমি আবারও আসতেছি এখানে। এটা একটা সুন্দর প্রশ্ন, প্রশ্নটা একটু তুলে নাও সবাই। এবং বলছিলাম পুরো চ্যাপ্টারটা আসলে তোমরা পড়বা, আমি শুধু তোমাদেরকে জিনিসগুলো দেখাইতে আসছি।
প্রশ্ন তোলা হইলে বইলো, আমি নিচে আসি কারণ তোমাদের প্রশ্নের জন্য স্ক্রিনটা ফ্রি করে দিছি। ওকে, ডান। চলো প্রবলেমটা সলভ করি। খুব ভালো প্রবলেম। আমাকে বলছে পি কিউ আর এবং এস, পি কিউ আর এবং এস একই পর্যায়ের চারটি মৌল। সো এইটুকুকে এমফাসাইজ করি, একই পর্যায়ের চারটা মৌল, একই পর্যায়ের। খেয়াল করছো? পি কিউ আর এস এটা হচ্ছে একই পর্যায়ের চারটা মৌল, যার মধ্যে পি এবং কিউ এস ব্লকভুক্ত, যার মধ্যে পি এবং কিউ এস ব্লকভুক্ত। আমরা এখানে একটু এমফাসাইজ করি। এটা দিয়ে কি বুঝায় বলতো? হয় পি গ্রুপ 1 কিউ গ্রুপ 2, না হয় উল্টা। এটুকু কি বুঝতে পারি? পি এবং কিউ এই দুইটা হচ্ছে এস ব্লকের, তার মানে হইতেছে পি যদি 1 হয় কিউ হচ্ছে 2, আর কিউ যদি 1 হয় পি হচ্ছে 2। এইটুকু বুঝছো কিনা? আবারও বলতেছি, পি যদি 1 হয় কিউ 2, বা কিউ যদি 1 হয় পি হচ্ছে 2। এই দুটা বোঝা কিন্তু খুবই সহজ। কারণ কি, তোমাদেরকে আমি এতক্ষণ ধরে এটাই শিখাইছি যে এস ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 14টা, 1 2। হিলিয়াম তো আসলে এস ব্লক মৌলের মধ্যে নরমালি পড়ে না। আশা করি এটুকু সবাই বুঝতে পারছো। এরপরে বলছে কিউ এবং এস বিক্রিয়া করে, কিউ এবং এস বিক্রিয়া করে কি আছে, কিউ প্লাস এবং এস মাইনাস তৈরি করে। তাহলে কাঁচা বাচ্চারা বলো, কিউ প্লাস তৈরি করে, তাহলে কিউ কোন গ্রুপের মৌল, 1 নাকি 2? আমি জানি কিউ 1 হবে নাকি কিউ 2 হবে, কিন্তু কিউ কোনটা এই যোগটা দেখে বলো। আমি সবার থেকে আনসার চাই। কোয়েশ্চেন হচ্ছে কিউ কোন গ্রুপের? বলো বলো বলো। আচ্ছা, তানভীর আহমেদ বলছে কিউ হচ্ছে 1 এর। গুড, বাকিদের আনসারও আমি দেখতে চাই। আচ্ছা, মাহি বলছে 1, তারপর হচ্ছে অন্তি বলছে 1, মাওয়া বলছে 1, জান্নাত নুরুন ভুল হয়েছে ভাই, 2 কেন, 1 হবে না? কিউ প্লাস, প্লাস কি গ্রুপ 2 তৈরি করে? গ্রুপ 2 তো 2 প্লাস তৈরি করে। আচ্ছা, তারপর হচ্ছে আসিয়া জিম বলছে 1, সিনহা এএস সিনহা বলছে 1, তারপর হচ্ছে রুবিনা জেসমিন বলছে 1। 2 না কেন? 2 হইলে তো 2 প্লাস তৈরি করতো, এখানে তো 2 প্লাস তৈরি করে নেই, 1 প্লাস তৈরি করছে। ওকে, সো আশা করি বুঝতে পারছি যেটা হচ্ছে 1। তাহলে আমি বলতে পারি মৌলগুলো গ্রুপ নির্ণয় করো। প্রথম প্রশ্নের আনসার হচ্ছে, দেখো বলা যায় কিনা, কিউ হচ্ছে গ্রুপ 1। কিউ যদি 1 হয় পি 2 হইতে বাধ্য। এই কাঁচা বাচ্চারা ক্লিয়ার এই দুইটা? কিউ যদি 1 হয় পি 2 হইতে বাধ্য, কোনো মানে এটার কোনো ব্যত্যয় নাই। ঠিক আছে? কেন? কারণ হতেছে কিউ প্লাস তৈরি করে, প্লাস হইলো 1। কিউ এবং পি দোনোটাই হচ্ছে এস ব্লকের, তাহলে একটা 1 হইলে একটা কি হবে, একটা 2 হবে। আমরা দুইটা পেয়ে গেছি। ওইখান থেকে বলা যায়, এ বলো তো এস কোন গ্রুপের? এস 17, কে কে বুঝছো বলো তো? এস যে 17 সেইটা কে বুঝছো, আমাকে এটা একটু বলো। ফারজানা নিবা বলছে কিউ 1 হলো কিভাবে? এই যে ফারজানা দেখো, প্রথমত পি এবং কিউ এস, তাহলে এটা যে কোনো একটা 1 আর একটা 2, একটা 1 হইলে একটা 2, কারণ 1 এবং 2 এই দুইটা হচ্ছে এস ব্লকের। সো আমি আগে ডিসিশন নিয়ে ফেলছি যে পি এবং কিউ যে কোনো একটা 1 অথবা আরেকটা 2। তাহলে আমাকে বলছে কিউ প্লাস তৈরি করে। এখন প্লাস কারা তৈরি করে? শুধু প্লাস গ্রুপ 1 এর মৌল তৈরি করে না।
তো সেখান থেকে বলতেছি আমরা হচ্ছে কিউ হচ্ছে 1 এর। আচ্ছা এস 17 কেন? এই চিন্তা করো তো যে কারা -1 তৈরি করে, দেখো এস -1 তৈরি করে। -1 কি 17 গ্রুপের মৌল তৈরি করে না? আবারও বলতেছি, -1 হচ্ছে 17 নম্বর গ্রুপ মৌল যারা আছে তারা হচ্ছে -1 তৈরি করে। যেমন ক্লোরিন -1 তৈরি করে, ফ্লোরিন -1 তৈরি করে, আয়োডিন -1 তৈরি করে। তাহলে আমি বলতে পারি যে এসটা হচ্ছে -1 অর্থাৎ 17। এই ক্লিয়ার এবার সবার? এবার দেখি আর কি, একটা মাত্র বাকি আছে আর কি, একটা বাকি আছে, সেটা হচ্ছে আর। আর কি কেউ বলতে পারবা? আর এবং এস যুক্ত হয়ে সমযোজী যৌগ তৈরি করে। তার মানে হইতেছে আর এবং এস একটা সমযোজী যৌগ। ওকে, খেয়াল করো, আর এবং এস একটা সমযোজী যৌগ। ভাইয়া রাত 10টায় হচ্ছে ফিজিক্স ক্লাস আছে, এই ক্লাস করবে, এটা শুরু করছে, এটা শেষ করে যাও, ওটা পরে দেখো। এখন তার মানে কি আর এস টু, আমি জানি এর যোজনী এর সামনে যাবে আর এর যোজনী এর সামনে যাবে, তাই না? এটা এর সামনে, এটা এর সামনে। তাহলে আমি বলতে পারি দেখো আর এর যোজনী কত, 2 না? কি বলছি ভাইয়া? আর এটার যোজনী হচ্ছে 2। এখন বলো সমযোজী যৌগ গঠন করে এবং যোজনী 2 কাদের? হ্যাঁ তুমি বলতে পারো যোজনী 2 হচ্ছে গ্রুপ 2 এর, বাট 2 তো সমযোজী তৈরি করে না, 2 তো আয়নিক যৌগ তৈরি করে। সো উত্তর হবে 16। 16 এর যোজনী হচ্ছে 2। সবাই পারছে, সবাই সবাই। হ্যাঁ অধাতু অধাতু, সেটা গুড, সমযোজী যৌগ গঠন করে। তাহলে আমি আবার রিভিউ করে দিচ্ছি। আমাকে বলছে পি কিউ এস ব্লকের, এস ব্লক মানে কি 1 এবং 2। আমাকে বলছে কিউ হচ্ছে কিউ প্লাস তৈরি করে, কিউ প্লাস মানে হচ্ছে কিউর উপরে 1 প্লাস আর কি। 1 প্লাস মানে গ্রুপ 1, কিউ যদি 1 হয় তাহলে পি 2 হবে, ইজি বিজি লেমন স্কুইজি। আর তারপরে আমরা দেখলাম এস এবং আর, আর এস টু একটা সমযোজী যৌগ তৈরি করে। তো সমযোজী যৌগ মানে কি, যেহেতু এস পেয়ে গেছি হচ্ছে, সরি এস পেয়ে গেছি 17, আর কত হবে, 16 হবে। এবার আসে হতেছে এইটা 2 নম্বর প্রশ্ন। পি এবং এস দ্বারা গঠিত যৌগের সংকেত এবং প্রকৃতি লিখো। পি এবং এস দ্বারা গঠিত যৌগের সংকেত এবং এর প্রকৃতি। সো পি এবং এস দ্বারা যে যৌগটা তৈরি হয় সেটা হচ্ছে যৌগ। পি হচ্ছে কোনটা, গ্রুপ 2, এস হচ্ছে 17, গ্রুপ 2 এবং 17। এই তোমার যদি হচ্ছে কষ্ট হয় তাহলে তুমি একটা যৌগ কল্পনা করে নাও। পি সমান তুমি কি ধরতে পারো, কিছু একটা ধরে নাও, পি সমান গ্রুপ 2 মানে হচ্ছে ম্যাগনেসিয়াম ধরে নাও, বা তুমি ক্যালসিয়াম ধরে নাও। যদি কষ্ট হয় তাহলে একটা যৌগ মৌল ধরে নাও। ভাইয়া হচ্ছে একটা প্রশ্ন নিতে চাই। আসসালামু আলাইকুম স্যার। স্যার একটা কোয়েশ্চেন ছিল, আমি এবার ক্লাস 9-এ পড়ি। ওকে, আমি আসলে তোমার আসলে হচ্ছে প্রশ্নটা অনেক বড় ভাইয়া, আর তুমি 9-এ পড়ো, তো পরে এক সময় আমাকে ইনবক্সে করো। তো যদি কষ্ট হয় তাহলে তুমি কোন একটা মৌল ধরে নাও। সো পি তুমি ধরে নাও ফর সে ক্যালসিয়াম। আর তুমি হচ্ছে আমাকে বলছে কি পি এবং এস, এস কি হবে, এস আমি ধরে নিলাম হচ্ছে ক্লোরিন, ধরে নিচ্ছে। তাহলে ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ক্লোরিন কি, এটা না CaCl2। তাহলে আমি তো এখানে এভাবে লিখবো না, আমি লিখবো হচ্ছে এইটা PS2, এই হচ্ছে আমাদের যৌগ। এবং PS2 এটা কি যৌগ, এটা হচ্ছে আয়নিক যৌগ। ধাতু অধাতু মিলে তো আয়নিক যৌগ তৈরি হয়, তাই না? সবাই কি বুঝতে পারছে এটা? কাঁচা বাচ্চারা ক্লিয়ার সবার কাছে যে PS2 এটা আয়নিক যৌগ। বন্ড দিয়ে কিভাবে যৌগ লিখবো, বন্ড দিয়ে কিভাবে যৌগ লিখবো, প্রশ্ন বুঝি নাই। ওমর ফারুক হাসান। এরপর আসি 3 নম্বর প্রশ্ন, কিউ আর দ্বারা গঠিত যৌগ কোনটা? দেখো কিউ হইতেছে 1 আর আর হচ্ছে 16। 1 এবং 16। যদি যৌগ লিখতে কষ্ট হয় তাহলে একটা উদাহরণ চিন্তা করে নাও। ধরো তুমি চিন্তা করো হচ্ছে পটাশিয়াম আর তুমি চিন্তা করো হচ্ছে সালফার। চিন্তা করো, তাহলে পটাশিয়ামের যোজনী হচ্ছে 1 আর সালফারের যোজনী 2। তার মানে কিউ এর যোজনী 1 আর আর এর যোজনী হচ্ছে 2। সো এই হচ্ছে আমাদের যৌগ, এবং এটাও কি যৌগ, এটাও আয়নিক যৌগ।
ইজি পিজি লেমন স্কুইজি। হ্যাঁ, জাহিন খুব ভালো একটা বলছে, ক্যালসিয়াম আর ক্লোরিন তো একই পর্যায়ের না। হ্যাঁ, একই পর্যায়ের না, এই জন্য তুমি তো ওই ক্যালসিয়াম আর ক্লোরিনটা রাফে করবা। তুমি ক্যালসিয়াম আর ক্লোরিন ধরলে তোমাকে তো কেউ আটকাইতেছে না, কারণ তুমি তো এটা দেখাইতেছে না। তুমি এটা রাফে করলে তো কোনো সমস্যা নেই, তাই না? হ্যাঁ, এমডি হচ্ছে মোরাদ হোসেন বলছে যে একই পর্যায়ের তো হলো না ভাইয়া। হইলো না তো কি হয়েছে? ওইটা কি তুমি স্যারকে দেখাইতেছো? তুমি তো রাফে করছো। সো একই পর্যায়ের হইলেও সংকেত যা হবে, একই পর্যায়ের না হইলেও তো সংকেত তাই হবে, তাই না? যদিও বলে দিচ্ছে একই পর্যায়ের। এই বুঝতে পারছি ঘটনাটা? একই পর্যায়ের নিলে ভালো হইতো, বাট তুমি তো এটা রাফে করতেছো। আর আমি যদি পর্যায়ে উল্টাপাল্টা করে নিই তাও কিন্তু সংকেত ভুল হইতেছে না, একই তো জিনিস। ওই ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেতও যা, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেতও তাই। তাইলে আমরা একটু হইতেছে সংক্ষেপে রিভিউ করে দেই। সেটা হচ্ছে এইটা: পি কিউ আর এবং এস একই পর্যায়ের চারটা মৌল, যার মধ্যে পি এবং কিউ এস ব্লকভুক্ত। সো এস ব্লকভুক্ত মানে হইতেছে পি যদি 1 হয় কিউ হচ্ছে 2 হবে, বা কিউ যদি 1 হয় পি হচ্ছে 2 হবে। এটা আমরা বুঝে গেলাম। কিউ এবং এস বিক্রিয়া করে কিউ প্লাস এস মাইনাস গঠন করে। কিউ প্লাস এস মাইনাস, এইখান থেকে বুঝতে পারছি কিউ হচ্ছে 1। সো এই হচ্ছে কিউ 1। আর এখান থেকে বুঝতে পারলাম আর হচ্ছে, সরি, পি হচ্ছে 2। এবং আমি এটাও বুঝতে পারছি যে এস হচ্ছে 17। এই যে এস হচ্ছে 17, তাহলে বাকি থাকে একটা আর। আমাকে বলছে আর একটা সমযোজী যৌগ তৈরি করে, আর এস টু, তাহলে আর এর যোজনী 2। সো 2 হচ্ছে 16 গ্রুপের। তারপর আমি দেখলাম যে পি এস দ্বারা গঠিত যৌগের সংকেত এবং নির্ণয় করো। সো গ্রুপ 2 এবং হচ্ছে 17। সো 2 হচ্ছে ধাতু, 17 হচ্ছে অধাতু, আয়নিক যৌগ হবে। আর এর যোজনী ওর ঘাড়ে, ওর যোজনী এর ঘাড়ে, যার যার যোজনী উল্টাপাল্টা হইল। আর 3 প্রশ্ন বলছে কিউ এবং আর দ্বারা গঠিত যৌগের সংকেত, সেটাও বের করে ফেলছে। এই ক্লিয়ার সবার? সবাই কি বুঝিয়ে আছি? গাঠনিক সংকেত একদিনের লেখার জিনিস না। এমডি ফারুক হোসেন, আস্তে আস্তে প্র্যাকটিস করলে হবে। ভাই এস 17 কিভাবে বুঝলেন? এই যে এস মাইনাস, মাইনাস 1 তো 17 গ্রুপের মৌলই তৈরি করে। হ্যালোজেনরা মাইনাস 1 তৈরি করে না? সেখান থেকে বুঝছে। আকিল আহানা বলছে জি ভাইয়া, রেদওয়ান হোসেন বলছে জি ভাইয়া, মাহি বলছে জি ক্লিয়ার। তারপর হচ্ছে সিদরাতুল মুনতাহা বলছে বুঝছি। এরপরে হচ্ছে শিপ্রা দাস, আর কি 14 হতে পারে? না, 14 যোজনী 4 হয়। তারপর জান্নাতুল মাওয়া বলছে বুঝেছি। হাসিব আনাম বলছে ইয়াপ। তারপরে হইতেছে এমডি নাজমুস সাকিব বলছে জি বুঝতে পারছি। এ এস সিনহা বলছে আর কিভাবে? একটু পরে রেকর্ড দেখে নিও, কারণ হচ্ছে অনেকবার বুঝাইছি তো, হয়তো অন্যমনস্ক ছিল তার জন্য বোঝা নাই। ক্রিস্টাল ক্লিয়ার রাসেল। আচ্ছা, চল আরো কিছু প্রবলেম সলভ করি। যদি এখানে উত্তর দেওয়া আছে, বাট তারপরে তোমাদেরকে একটু দেখাই। নিম্নলিখিত কোন মৌলদ্বয় পর্যায় সারণীর একই পর্যায়ভুক্ত? এই যে এখন থেকে তোমাদের আসলে প্র্যাকটিসের জিনিস শুরু হয়ে গেল। সোডিয়াম পটাশিয়াম কি একই পর্যায়ে? না, এরা ভাই একই গ্রুপ। এটার উত্তর দেওয়া আছে, পরেরগুলো উত্তর দেওয়া নেই। দেখো এরা কিন্তু একই গ্রুপের। আর্গন এবং পটাশিয়াম এরা একই পর্যায়ের না, একই গ্রুপেরও না। অক্সিজেন সালফার এরাও কিন্তু একই গ্রুপের মৌল। তাহলে একই পর্যায়ে কারা আছে? একই পর্যায়ে হইতেছে কপার এবং জিঙ্ক। এরা হচ্ছে একই পর্যায়ে। কোন পর্যায়ে? চতুর্থ পর্যায়ে। উত্তর না থাকলে ভালো হইতো। সবার কি লেখা হয়েছে এটুকু?
ওকে, আচ্ছা এইটা আমরা না যাই, এখানে আসি। দেখি এইটা কে কে পারে। আগেরটা খুব ইজি বিজি লেমন স্কুইজে ছিল। এই প্রশ্নটা যদি পারো তাহলে বোঝা যাবে যে তুমি আসলে কোনো কিছু পারছো। এটা কি একাডেমিক ক্লাস মাহমুদ? না মাহমুদ, এটা প্রি এইচএসসি। মানে এইচএসসি আর এসএসসি এদের মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটা আসলে এই ক্লাসগুলোর মাধ্যমে ফিল আপ করে দেওয়া হচ্ছে। এটার কি হালচাল? মালিহা এ বলছে, রিফাত এ বলছে, তারপরে হতেছে লিপি রানী রয় বলছে এ, সিদরাতুল মুনতাহা, তারপরে হচ্ছে জেবা, আচ্ছা জুথি, তারপরে হচ্ছে ফাহিম আলম, সবাই হচ্ছে এ বলতেছে। ক্রোমিয়াম 24। ওকে, সো এইটা এত কষ্ট করা লাগে না, সহজেই বোঝা যায়। এই আর্গন মানে কত? আর্গন মানে 18 না? আর্গন মানে কিন্তু 18। তাহলে 24 বানাইতে গেলে আর লাগে কত? আর লাগে হচ্ছে 6। এখন দেখো 18-র পরে আর 5, 23 হয়ে যায়। 18-র পরে আর 7, 25 হয়ে যায়। 18-র পরে 6, 26 হয়ে যায়। কিন্তু 18-র পরে 6, 26, এইখানে 18-র পরে 6 হচ্ছে 26। এই দুইটার যে কোনো একটা হবে। এখন ভাই তুমি তো আসলে আগে থেকেই জানো যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাস মনে আছে, একটু উঙ্গা ছিল। এই যে এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। ইজি পিজি। সেতু বলছে সুমাইয়া খান সেতু আগের ক্লাসগুলো মিস হয়ে গেছে, আজ থেকে শুরু করলে কি পাবো? আগের ক্লাসের সাথে এই ক্লাসের আসলে কোনো সম্পর্ক নাই। সো তুমি ক্লাসগুলো করো, প্রতিটা ক্লাস ভিন্ন, প্রতিটা ক্লাস এক একটা বেসিক কনসেপ্ট কভার করানো হয়েছে। সো এমন না যে আগের ক্লাস না করলে এটা হবে না, বা আগের ক্লাস না করলে এটা পারা যাবে না। এবার দেখি এটা পারো কিনা। ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, রেদওয়ান, হ্যাঁ। মাহমুদ বলছে এটা কি একাডেমিক ক্লাস নাকি অ্যাডমিশন ক্লাস? এটা একাডেমিক ক্লাসও না মাহমুদ, অ্যাডমিশন ক্লাসও না, এটা প্রি এইচএসসি ক্লাস। সো এইচএসসিতে গিয়ে যে টপিকগুলো পড়বা, সারা বই থেকে বেছে বেছে অনেকগুলো টপিক আমি এখানে শেষ করে দিচ্ছি। এই তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু বুঝাই বইলো তো যে আমি আসলে এখানে কি করছি, অনেকে জানেই না যে এখানে কি হইতেছে। প্রি এইচএসসি মানে ইদানিং খুব ভুল একটা কনসেপ্ট প্রচলিত আছে। প্রি এইচএসসি মানে অনেকে দেখি একটা চ্যাপ্টার শেষ করায় দেয়। ভাই একটা চ্যাপ্টার শেষ করে দেওয়া তো প্রি এইচএসসি হইল না। একটা চ্যাপ্টার শেষ করে দিলে তো দেওয়াই যায়, কিন্তু সেটা তো কোনো লাভের লাভ হইল না। তার থেকে বরং সবগুলো চ্যাপ্টারের বেসিক কনসেপ্ট যদি এখন একটা স্টুডেন্টকে শিখাই দেওয়া হয়, ও কলেজে গিয়ে পড়তে গিয়ে ঝামেলায় পড়বে না। এই জিনিসটা আসলে আমরা কেন জানি হতেছে ভুলে যাচ্ছি। টিচাররা সবাই একটা চ্যাপ্টার শেষ করে দেয়, কেউ গুণগত রসায়ন শেষ করে দিচ্ছে, ফিজিক্সে কেউ ভেক্টর শেষ করে দিচ্ছে, কি দরকার? সবাই এই উত্তর দিচ্ছে, মাহি, ইফতি, তারপরে হচ্ছে প্রিয়, মোহাম্মদ সায়েম, জান্নাতুল না, নাসরিন ফেরদৌস, কেউ এ দিচ্ছে কেউ ডি দিচ্ছে। চলো দেখি। পর্যায় সারণীতে চতুর্থ পিরিয়ড মানে চতুর্থ পর্যায়, আর হচ্ছে 2 এর এ। খেয়াল করো, 2 এর এ মানে হচ্ছে যেটাকে আমরা 2 নামে চিনি, তাই না? সো গ্রুপ 2 এবং হচ্ছে পর্যায় 4। এই বলো তো মৌলটা কি? সো গ্রুপ 2 এবং হচ্ছে পর্যায় 4। সো এর থেকে ভালো তোমাদেরকে একটা নিয়ম বোধহয় 9-10-এ শিখছো, আমি একটু মনে করাই দিয়ে আসি। মনে আছে শেষ শক্তি স্তরে একটা বা দুইটা ইলেকট্রন থাকলে ওই সেই একটা বা দুইটা ইলেকট্রন সংখ্যাই হচ্ছে গ্রুপ সংখ্যা। এই নিয়মটা আমি দেখাই নাই কারণ তুমি জানো হচ্ছে আমি জানি তোমার এই নিয়মটা মুখস্থ। যদি শেষে একটা বা দুইটা ইলেকট্রন থাকে সেই সংখ্যাই গ্রুপ সংখ্যা, জানা আছে সবার? জানা থাকা উচিত। যদি 2 এর বেশি থাকে তাহলে কি করব? এটার সঙ্গে 10 যোগ করব, 10 যোগ করে যেটা পাবো সেটা হইতেছে আমাদের গ্রুপ সংখ্যা। সত্যি কথা আমি জানি তোমরা এগুলো জানো, এই জন্য আমি এটা দেখাইনি। একটা বা দুইটা থাকলে সেটাই হচ্ছে গ্রুপ সংখ্যা, 2 এর বেশি থাকলে 10 যোগ করব। আর যদি ডি তে প্রবেশ করে তাহলে ডি এর ইলেকট্রন আর এস এর ইলেকট্রন এই দুটো যোগ করলেই হচ্ছে আমরা কি পাই? আমরা গ্রুপ সংখ্যা পাই। এই তিনটা নিয়ম ছিল 9-10-এ।
এবার চলো আমরা প্রবলেমটা সলভ করি। আমাকে বলছে চতুর্থ পর্যায়। চতুর্থ পর্যায় মানে দেখো এটা উত্তর হবে না। চতুর্থ পর্যায় মানে হইতেছে হয় এটা হবে না হয় এটা হবে, তাই না? হয় এটা না হয় এটা। কারণ এটা তো হবেই না, কারণ চতুর্থ পর্যায়ে যদি হইতে হয়, যদি চতুর্থ পর্যায়ে হইতে হয় তাহলে সি কখনোই উত্তর না, এ উত্তর অথবা হচ্ছে বি উত্তর। এখন দেখো ডিতে প্রবেশ করছে, না ডিতে প্রবেশ করলো সেটা উত্তর হবে না। কেন? কারণ এটা ডি ব্লক না, এটা গ্রুপ 2 তে অবস্থিত। সো এখানে ডিতে যাচ্ছে না। তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে আসলে এইটা। এ হচ্ছে সঠিক উত্তর। কেমনে বুঝছি দেখো, চতুর্থ পর্যায়ে মানে এই যে চতুর্থ শক্তি স্তরে ইলেকট্রন গেছে আর শেষ শক্তি স্তরে দুইটা ইলেকট্রন আছে, সবকিছু খাপে খাপে মিলে গেছে। ফাহিম আলম এই উত্তর দিছে, গুড। তারপর হচ্ছে জান্নাতুল মাওয়া মাহি উত্তর দিছে, সেতাব হচ্ছে আচ্ছা এরা। তারপর হচ্ছে তানহা, টানা, টানা। তারপরে হতেছে সাবিরা খাতুন, হ্যাঁ সবাই এই সঠিক উত্তর দিছে। দেখি এটা পারো কিনা। বলছিলাম পুরো ক্লাসটাই তোমাদের জন্য প্র্যাকটিস ক্লাস। চিন্তা করো চিন্তা করো। যে মৌলের বহিস্থ স্তরে ইলেকট্রন বিন্যাস 3d2 4s2, 3d2 4s2। ওকে দেখো তো 3d2 4s2, তাহলে পর্যায় কত? আচ্ছা পর্যায় জেনে গ্রুপ কত? গ্রুপ হচ্ছে 2 এর 2 4, তাই না? 2 2 4 না, কিছুক্ষণ আগে শিখলাম যদি ডি তে প্রবেশ করে ডি আর এস যোগ করলে যেটা হয় সেটা। সেখানে গ্রুপ হচ্ছে 4, দেখলাম গ্রুপ হচ্ছে 4। 4 তো এখনকার 4, এখনকার 4 কে আগের আমরা কি ডাকতাম? এখনকার যেটা 4 সেটাকে আগে ডাকতাম হচ্ছে 4 এর বি। এইটা কাঁচা বাচ্চারা এই জন্য মুখস্থ করতে বলছি যে 1 1 এর এ, 2 2 এর এ, 3 3 বি, 4 4 বি। সো যেটাকে আমরা এখন 4 ডাকি সেটা হচ্ছে 4 এর বি ছিল আগে। সো উত্তর হচ্ছে ডি নাম্বার। এই তো সবাই পারছো। পরের প্রশ্নে আসি। এটা সবাই পারবা। কোনটি মুদ্রা ধাতু? এই গোল্ড হচ্ছে মুদ্রা ধাতু, তাই না? জিঙ্ক মুদ্রা না, প্লাটিনাম মুদ্রা না, আয়রন মুদ্রা ধাতু না। মুদ্রা ধাতুকে মুদ্রা ধাতু হচ্ছে গোল্ড। এটা ইজি পিজি প্রশ্ন, এটা আমরা পারবো, এমনিতে পারবো। পরেরটা আসি। দেখো তো এটা পারো কিনা। প্রশ্ন হচ্ছে পর্যায় সারণীর কোন ব্লকে অধাতুকে স্থান দেওয়া হয়েছে? এস ব্লকে ধাতু আছে, এস ব্লকে অনেক ধাতু, সোডিয়াম পটাশিয়াম লিথিয়াম এগুলো সব কিন্তু ধাতু। পি ব্লক মানে ডি ব্লকে সবাই ধাতু, ডি ব্লকের ম্যাক্সিমামই ধাতু। এ ব্লকে সবাই ধাতু। সো কিছু অধাতু আছে কোন ব্লকে? পি ব্লকে। সো এই পি ব্লকে কিছু অধাতু দেখা যায়, কার্বন, তারপরে হইতেছে নাইট্রোজেন, ফসফরাস। সো পি ব্লকে, যদিও এস ব্লকে অধাতু আছে কিন্তু একটা হাইড্রোজেন, এস ব্লকে অধাতু, কিন্তু ওইটা আসলে আমরা আমলে নিচ্ছি না। আয় না আমার জন্য একটু পানি নিয়ে এসো তো বাবা, হালকা ঠান্ডা পানি মিশিয়ে নিয়ে এসো, হালকা ঠান্ডা। আচ্ছা দেখি এটা পারো কিনা।
পর্যায় সারণীর কোন গ্রুপটি তীব্র জারক? এখন আমি জানি অনেকে চিন্তা করছে তীব্র জারক আবার কি। জারক ইলেকট্রন গ্রহণ করে। সো তীব্র জারক এই কথার অর্থ হচ্ছে জানো, ইজিলি ইলেকট্রন গ্রহণ করে। মানে জারক বলতে বোঝায় যারা সহজ ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে জারক। এখন সহজে গ্রহণ করে কারা? গ্রুপ 17 যে মৌলগুলো আছে তারা সহজে গ্রহণ করে না, হ্যালোজেন যারা আছে। সো উত্তর হচ্ছে হ্যালোজেন। তো যদি এইটা ধরতে পারো যে কারা সহজে গ্রহণ করে, তাইলেই তুমি আনসারটা পেয়ে যাচ্ছ। পরের প্রশ্নে আসি। দেখো তো এটা পারো কিনা। শুরু থেকেই বলছিলাম এই ক্লাসটা তোমাদের বেশি প্র্যাকটিস করতে হবে। স্যার কয়েকটা জারক ও বিজারকের নাম লিখে দিবেন? দীপ্তি সাহা: না, কয়েকটা লিখে দিলে তো লাভ নাই। তুমি নিজেই কিছুদিন পরে এমনিতেই হইতেছে বুঝে যাবা কারা জারক কারা বিজারক। আবরার ফুয়াদ, তারপর হচ্ছে এমডি, আচ্ছা, তারপর হচ্ছে ফারাজ এখানে কি করে? লেখাগুলো খুবই ছোট, ক্লাস গ্লাস পরেও প্রবলেম হচ্ছে। লেখাগুলো যথেষ্ট বড় তো, যতটুকু আমার মনে হইতেছে। লিপি রানী রয়, তারপর হচ্ছে শফিকুল ইসলাম, সবাই সি উত্তর দিচ্ছে, কেউ আবার এ বলতেছে। চলো দেখি। কোন পরমাণুর বহিস্থ ইলেকট্রন বিন্যাস হচ্ছে ns2np5? তাহলে গ্রুপ কত? এই গ্রুপ হচ্ছে 17 না? 5 আর 2 7, 17। এখন তোমাকে খুঁজে বের করতে হবে এখনকার 17 মানে আগের কত ছিল। এখনকার যেটা 17 সেটা আগের হচ্ছে 7-এর এ ছিল। 7-এর এ মানে হচ্ছে সি উত্তর। হ্যাঁ, একদম ইজি পিজি। যেটা 17 সেটা 7-এর এ। পরেরটা দেখি। পরের প্রশ্নে বলছে, এটা ছিল চুয়েটে, আধুনিক পর্যায় সারণীতে বোরনের সাথে তির্যক সম্পর্ক। তির্যক সম্পর্ক মানে কর্ণ সম্পর্ক, বুঝছো? তোমরা 9-10-এ কর্ণ সম্পর্ক হয়তো পড়ে আসছো। কর্ণ সম্পর্ক। সো কর্ণ সম্পর্কগুলো আমি একবার একটু দেখাই দিই। কর্ণ সম্পর্ক মানে হচ্ছে কোনাকুনি সম্পর্ক, মানে কয়েকটা মৌলের দেখা গেছে ধর্মে কিছুটা মিল আছে। মানে কর্ণ সম্পর্ক হিসাব করলে কয়েকটা মৌলের ক্ষেত্রে একটু মিল আছে। তো যদি কর্ণ সম্পর্ক বলি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন কার্বন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম এবং হচ্ছে সিলিকন। এই যে এইগুলো হচ্ছে কর্ণ সম্পর্ক। এই তিনটা মনে রাখলেই হইতেছে। তোমাদের লেভেল পর্যন্ত এর বাইরে লাগবে না, বলে দিলাম। এর বাইরে আসলে কর্ণ সম্পর্ক নাইও। সবার কি মনে থাকবে? পর্যায় 2 এবং পর্যায় 3। কোনাকুনি যে সম্পর্ক, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা কর্ণ সম্পর্ক বলি। লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়াম, বেরিলিয়ামের সাথে অ্যালুমিনিয়াম আর বোরনের সাথে হচ্ছে সিলিকন। তাহলে উত্তর কি হবে? বোরন। বোরনের সাথে কে আছে? বোরনের সাথে আছে সিলিকন। এ হচ্ছে উত্তর। এই তো ইজি পিজি। এই যে প্রবলেম সলভ করতে মজা লাগতেছে না? একটু হইলেও রিভিশন হচ্ছে না? সো প্রি এইচএসসির গুরুত্ব বুঝতে পারছো? যে পর্যায় সারণী সম্পর্কে তোমাদের কিন্তু একটা ওভারঅল আইডিয়া হয়ে যাচ্ছে। কিছু জিনিস মাথায় নিয়ে তুমি কলেজে উঠতেছো। সো এইটা আসলে কতটা বেনিফিট তোমাকে যে করবে তুমি কিছুদিন পরেই টের পাবা। হ্যাঁ দেখো তো এটা পারো কিনা। এটা আসছে ডিউতে, আসছে সাস্টে আসছিল। কোন মৌল যুগলের মধ্যে কর্ণ সম্পর্ক রয়েছে? এই হচ্ছে প্রশ্ন। চেষ্টা করো সবাই।
দেখি কে কে উত্তর দিছে। সিদরাতুল মুনতাহা, রাতের তারা, সায়েম, তারপর হচ্ছে আল মাসুর, ইফতি, রিফাত, ফেরদৌস, নাসির ফেরদৌস। দেখি কোন যুগলের মধ্যে কর্ণ সম্পর্ক আছে। কিছুক্ষণ আগে বলছিলাম লিথিয়ামের সাথে ম্যাগনেসিয়ামের। লিথিয়াম ম্যাগনেসিয়াম কোথাও আছে? নাই তো। তারপরে বোরনের সাথে সিলিকনের আছে। ওই যে বোরনের সাথে সিলিকনের আছে। এই যে এ হচ্ছে উত্তর। দেখি পরেরটা। এটা খুব মজার প্রশ্ন। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে 14-15-তে আসছিল। এটা ট্রাই করো তো। এই প্রশ্ন সলভ করতে হলে তোমাকে অনেক স্মার্ট হইতে হবে। মানে খালি বইয়ের নলেজ দিয়ে প্রশ্ন সলভ করা যাবে না। ইউ হ্যাভ টু বি স্মার্ট। তোমাকে আসলে যদি এই প্রশ্নে অ্যাপ্রোচ করতে হয়। চলো আমি একটু হেল্প করি। পারমাণবিক সংখ্যা 59। এখন কেউ যদি 30 পর্যন্ত মুখস্থ করে পারমাণবিক সংখ্যা 59, সেই মৌল কোনটা তা জানার কথা না। বিশ্বাস করো, ধরো আমি জানি, কিন্তু ধরো আমি জানি না পারমাণবিক সংখ্যা 59। মানে তোমাকে স্মার্ট কোথায় হইতে হবে সেটা একটু বুঝাই দিই, স্মার্টনেসটা আসলে কোথায়। সো কোন একটা মৌল পারমাণবিক সংখ্যা 59। আমি জানি ল্যান্থা নামের পারমাণবিক সংখ্যা কত? 57 না? এটা সবার জানা উচিত। দেখো, ল্যান্থানাম হচ্ছে 57। সো ল্যান্থানাম যদি 57 হয়, তাহলে 59টা ল্যান্থানাইড সিরিজেরই মৌল। বুঝো কিনা? ল্যান্থানাম যদি 57 হয়, তাহলে 59 যেটা সেটাও ল্যান্থানাইড সিরিজ। সো আমি বলতে পারি যেটা হচ্ছে 59, সেটা হচ্ছে আমাদের এখনকার 3তে অবস্থিত ল্যান্থানাইড সিরিজ। সো ল্যান্থানাইড সিরিজ যদি হয়, তাহলে এটা আসলে 3 মানে কত? 3 মানে হচ্ছে 3 এর বি। খুব মজার প্রশ্ন। এই হচ্ছে আমাদের 3 এর বি। কিভাবে অ্যাপ্রোচ করতে হয়? ওই যে 57 হচ্ছে ল্যান্থানাম, তার দুইটা পরে, তার মানে ওইটাও ল্যান্থানাইড সিরিজেরই মৌল। সো যেহেতু ল্যান্থানাইড সিরিজেরই মৌল, তার মানে এটাও কত হবে? এটাও গ্রুপ 3বি হবে, কারণ ওই ল্যান্থানাইড সিরিজে সবাই 3বিতে অবস্থিত। এবার দেখো তো এটা পারো কিনা। সিনহা বলছে বুঝছি। তারপর হচ্ছে রিয়াদ আরিফিন বলছে জি বুঝছি। ইফতি বলছে ডি নাম্বার। ইরা বলছে ডি নাম্বার। হ্যাঁ, এটাও মজার প্রশ্ন। তারান্নুমারা বলছে আমার কেমিস্ট্রি বুঝতে খুবই কষ্ট হয়, আমি এবার সবচেয়ে বেশি ভালোবাসি এই কেমিস্ট্রি কেই, বাট আমি বুঝি না আমি কি করতে পারি স্যার, প্লিজ বলেন। আমার কেমিস্ট্রিতে বুঝতে খুবই কষ্ট হয়। না, সিস্টেমেটিক ওয়েতে আগাইতে গেলে তোমার তো কষ্ট হবে না। তুমি ক্লাসগুলো করো মনোযোগ দিয়ে, দেখো বুঝতে পারো কিনা। শুরু থেকে শেষ পর্যন্ত একদিন মনোযোগ দাও, দেখো। না বুঝতে পারলে তখন আমাকে বলো। এক্স এবং ওয়াই পরমাণুর সর্ববহিঃস্থ স্তরে 3 এবং 6টি ইলেকট্রন আছে। সংকেত কি হবে? যদি কষ্ট হয় আগে একটু ধরে নাও। 3টা আছে কার? অ্যালুমিনিয়াম, ধরে নাও। আর 6 আছে কার? অক্সিজেন। মানে যদি কখনো এরকম কষ্ট হয়, তাইলে ভাই তুমি তো উদাহরণগুলো ভালো চিনো। তুমি দুইটা উদাহরণ ধরে নিলা, একটা অ্যালুমিনিয়াম একটা অক্সিজেন। তাহলে সংকেত কি হবে? Al2O3, তাই না? সো Al2O3 মানে কি হবে? এই যে এ হচ্ছে উত্তর। ইয়েস, সবাই পারছে। দেখো তো এটা পারো কিনা।
NH2NP5 মূলটা কি? এই NH2NP5 এটা কি হ্যালোজেন না? 7টা আছে, তাহলে 7টা মানে হচ্ছে হ্যালোজেন। এটা খুব সহজ প্রশ্ন ছিল, এখানে খুব একটা বেশি প্যাচগোছ ছিল না। হ্যালোজেন। দেখি এটা পারো কিনা। এটা ছিল BSMRSTU, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, 1920। পারমাণবিক সংখ্যা 57, পারা উচিত। 57 কি তুমি জানো? তোমার অন্তত জানা উচিত। ল্যান্থানাইট সিরিজ সেটা হচ্ছে গ্রুপ 3B আর পর্যায় হচ্ছে 6, তাই না? ল্যান্থানাইট সিরিজ অ্যাক্টিনাইট সিরিজ। 3B কেমনে বুঝছি? কিছুক্ষণ আগেই বলছিলাম যে ল্যান্থানাইট সিরিজের প্রথম মৌল, হ্যাঁ একটু আগেই বলছি, কে জানি বলছে, রিয়াদারফিন। পরের প্রশ্ন দেখে নিই। কোনটি আকরিক সৃষ্টিকারী মৌল নয়? একটু সেভ করি। কোনটি আকরিক সৃষ্টিকারী মৌল নয় মানে কোনটা আসলে 16 এর না, এই হচ্ছে প্রশ্ন, বুঝছো? কোন মৌলটা 16 গ্রুপের না? অক্সিজেন, সিলিকন এগুলো সব 16 এর। কে আসলে 16 না? অক্সিজেন, তারপর হচ্ছে সালফার, টেলুরিয়াম। উত্তর হচ্ছে সিলিকন না, সিলিকন হচ্ছে 14। আমরা তো 14 নেওয়া যাবে না, হ্যাঁ। এই অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম ওইরা। তো 16 এর না, 16 এর কারা? অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম এইগুলো হচ্ছে 16। সিলিকন হচ্ছে 14। 14 তো আসলে আমাদের ইয়া না, চ্যালকোজেন না, তাই না? ডি ব্লক মৌল কয়টা? ডি ব্লক মৌল হচ্ছে 41টা, এটা তোমাদেরকে বলেই দিছি, এটা নিয়ে বেশি সময় নষ্ট না করি। লেড কোন পর্যায়ে এবং কোন গ্রুপভুক্ত? মেডিকেল অ্যাডমিশন 22-23 আসছিল, দেখি এটা সলভ করে, এটা ভালো প্রশ্ন। ওকে, এই প্রশ্নটা খুব ভালো। আমি একটু বুঝাই দেই যে এই টাইপের প্রশ্ন এক্সামে আসলে তুমি প্রথমে কিভাবে চিন্তা করবা। তোমাকে চিন্তা করতে হবে যে লেড আসলে কোথায়, মানে লেড আসলে কোথায় আছে, কাদের সাথে আছে। সো লেড হচ্ছে, তোমাদেরকে যেরকম একটা সিরিজ মুখস্থ করাইছিলাম, দেখো বলছিলাম এটা মুখস্থ করতে হবে। দাঁড়াও একটু যাই পিছনে। কই জানি কই জানি কই জানি কই জানি, দাঁড়াও এই যে এখানে দেখো, এই হচ্ছে লেড। সো লেড বললেই তোমাকে বুঝে নিতে হবে হইতেছে যে হচ্ছে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন লেড, মানে কার্বনের নিচে আছে। তো লেড কার্বনের নিচে আছে, তুমি যদি প্রথমে এইটাই ফাইন্ড আউট করে ফেলতে পারো, এই প্রশ্ন সলভ করা তোমার জন্য আসলে অনেক বেশি সহজ হয়ে গেছে।
এই হচ্ছে সে প্রশ্নটা। তাহলে দেখো তো, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন এবং হচ্ছে লেড, এই হচ্ছে আমার মৌল। এখন কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন এবং লেড, এরা সবাই যে হচ্ছে মানে কি বলে গ্রুপ 14তে আছে, এটা তো বুঝতেই পারছি। সো হয় এই বি উত্তর, না হয় হচ্ছে সি উত্তর। দেখো এখানেও গ্রুপ 14 আছে, এইখানেও 14 আছে, তার মানে আমি এই দুটো যে কোনো একটা উত্তর বলবো। কার্বন হচ্ছে পর্যায় 2, এই হচ্ছে 3, এই হচ্ছে 4, এই হচ্ছে 5, এই হচ্ছে 6, তাহলে হচ্ছে পর্যায় 6 এবং হচ্ছে গ্রুপ 14। এই 1 থেকে গুনলে কিন্তু হবে না, 2 থেকে গুনতে হবে, কারণ কার্বন দ্বিতীয় পর্যায় থেকে শুরু হয়। এই কাঁচা বাচ্চারা বুঝিয়েছি সবাই? কমেন্ট করো, সবাই কমেন্ট করো। সবার কি ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া, আচ্ছা। অন্তি, নিষ্ক্রিয় গ্যাসটি কোন পি ব্লকের? কোন নিষ্ক্রিয় গ্যাসটি পি ব্লকের না? এই কোন নিষ্ক্রিয় গ্যাসটা পি ব্লকের না? একটা নিষ্ক্রিয় গ্যাস পি ব্লকের না, সেটা কোনটা? হিলিয়াম। হিলিয়াম কিন্তু এস ব্লকের, তাই না? সব নিষ্ক্রিয় হইতেছে পি ব্লক, কিন্তু হিলিয়ামটা শুধুমাত্র এস ব্লকের, এটা আমরা অলরেডি মুখস্থ করে ফেলছি। এ ব্লক মৌলের সংখ্যা কয়টি? এফ ব্লক মৌলের সংখ্যা কোনোটি নয়। কেন কোনোটিই নয়? কারণ এফ ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 27টা, 27টা মতান্তরে 28টা, 27টা বেশি অ্যাকসেপ্টেড, বুঝছো? সো কোনোটাই নয়। NS1 যোজ্যতার মৌল পানি সহ বিক্রিয়া করে কোনটা উৎপন্ন করে? ক্ষার উৎপন্ন করে। ক্ষার উৎপন্ন করে দেখেই তো এগুলো ক্ষার ধাতু, তাই না? NS1 মানে কি? NS1 মানে হচ্ছে গ্রুপ 1। তো যেহেতু ওরা গ্রুপ 1, তার মানে গ্রুপ 1 এর মৌলগুলোকে আমি ক্ষার ধাতু বলি। কেন ক্ষার ধাতু বলি? কারণ ওরা পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে? পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে। এস ব্লক মৌলের সংখ্যা কয়টি? 14টা, কিছুক্ষণ আগে এগুলো দেখছি। পি ব্লক মৌলের সংখ্যা কয়টি? 36টা, কিছুক্ষণ আগেই দেখছি। পর্যায় সারণীর কোন মৌলগুলোকে আদর্শ মৌল বলা হয়? কিছুক্ষণ আগে বলছিলাম, তোমাদের মনে আছে? দেখো, দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায়। দ্বিতীয় এবং তৃতীয় এই পর্যায়গুলোকে বলা হয় আদর্শ পর্যায়। আর্সেনিকের অবস্থান দেখি এটা পারো কিনা। তোমাদেরকে এইটা সলভ করার একটু সময় দেই আমি। ওকে, দেখো পর্যায় সারণীতে আর্সেনিকের অবস্থান। আর্সেনিকে যদি বলে, তোমাকে প্রথমে মাথায় নিতে হবে নাইট্রোজেনের নিচে আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এই তো। এরা সবাই কোন? সবাই হচ্ছে গ্রুপ 15। 15 মানে 5 এর এ। সো 5 এর এ হচ্ছে উত্তর অথবা সি হচ্ছে উত্তর, এর যে কোনো একটা। হ্যাঁ, ওই যে অলরেডি আমাকে হচ্ছে সাবিহা তাবাসসুম বলছে এ না হয় সি। এখন দেখো কোনটা? নাইট্রোজেন হচ্ছে 2, ফসফরাস 3, আর আর্সেনিক হচ্ছে 4, তাহলে 5 এবং 4 এই হচ্ছে আমাদের উত্তর। সি হচ্ছে উত্তর। অলরেডি হইতেছে, সবাই পারছে। এটা একটা ভালো প্রশ্ন, দেখো তো এটা পারো কিনা। কোয়েশ্চেন হচ্ছে ল্যান্থানাইট সিরিজের অধিক স্থায়ী জারণ অবস্থা কোনটা?
এই ট্রাই করো, এটা তোমার কমন সেন্স অ্যাপ্লাই করতে হবে, মানে এটা এখানে তোমার স্মার্টনেস লাগবে, তুমি স্মার্ট হলে আনসার করতে পারবা। ল্যান্থানাইট সিরিজের অধিক স্থায়ী জারণ অবস্থা কোনটা? চিন্তা করো, চিন্তা করো। উত্তর হচ্ছে +3। কেন +3? কারণ ভাই এরা সবাই হচ্ছে গ্রুপ 3 তে অবস্থিত না। সো আমরা নর্মালি কি জানি দেখো, আমরা নর্মালি জানি গ্রুপ 1 এর মৌল +1 তৈরি করে, 2 এর মৌল +2 তৈরি করে, তাহলে ওরা তো 3 হোক যাই হোক 3 তো ভাই, 3 মানে হইতেছে ওরা +3 তৈরি করে, বুঝছো? সো এই হচ্ছে আমাদের এটার উত্তর। তো এই প্রশ্নগুলো আসলে তোমাদের জন্য আমি নিয়ে আসছিলাম। এখন বলো কেমন লাগছে ক্লাসটা? এই ক্লাসে তোমাদেরকে দিয়ে একটু বেশি কাজ করাইছি, বাট কেমন লাগলো সব মিলাই? কি মনে হইলো যে একটু হইলেও তোমার পর্যায় সারণী নিয়ে কনসেপ্ট শানিত হয়েছে কিনা? মানে আমি চাচ্ছি যে তোমার কনসেপ্টটা আরো বেশি শানিত হোক, আরো বেশি শার্প হোক। পর্যায় সারণীটা একবার হচ্ছে দেখলা, ওভারভিউ নিলা, কিছু জিনিস জানা জিনিস প্র্যাকটিস করলা, কিছু হয়তো নতুন শিখছো, বাট যেটাই হোক না কেন রিভিশন তো একটা হয়েছে, তাই না? খুবই চমৎকার মাহি। হাবিবা ইয়াসমিন বলছে জোস। তারপর হচ্ছে দীপ্তিশা বলছে ফ্যান্টাস্টিক ক্লাস স্যার। তারপর হচ্ছে রেদন হোসেন বলছে আলহামদুলিল্লাহ ভালো, অনেক অনেক ইফেক্টিভ ছিল। সাবিহা তাবাসসুম। সো সবার কাছে রুটিনটা আছে, আগামী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ইনশাল্লাহ। তো ওই রুটিন দেখে সবাই হচ্ছে ক্লাসে জয়েন করে ফেলো। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো। ওকে, ওকে ঠিক আছে, অনেক ইফেক্টিভ ছিল, অনেক ভালো লাগলো। ঠিক আছে ভাইয়া, গুড নাইট সবাইকে। আগামী ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ, সেই পর্যন্ত ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে।